ওকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে আমরা ব্যাংক প্রিলি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আশা করছি সবাই সাথে থাকবেন এবং আমার সাউন্ড বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। এটা মোটামুটি আমি নিশ্চিত যে আপনারা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ক্লাসে যারা আছেন তারা একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করলে ভালো হয়, যারা ক্লাসে আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা ব্যাংক জব গাইডলাইন, আমরা হচ্ছে প্রিলির প্রিপারেশন, একজন প্রার্থীর আসলে কিভাবে নিতে হয় সেই প্রিলির প্রিপারেশনের ব্যাপারে কথা বলবো। প্রথমে আপনাদেরকে একটু অ্যালার্মিং দিই, সেটা হচ্ছে ওয়ার্নিং। একটা ডেঞ্জারাস অ্যালার্ট দিলাম। ঠিক আছে, একটা ডেঞ্জারাস অ্যালার্ট দিলাম। কেন ডেঞ্জারাস অ্যালার্ট দিলাম এটা একটু পরেই খোলাসা করছি। গত শুক্রবার 2023 সাল ভিত্তিক একটা পরীক্ষা হয়ে গেল, সিনিয়র অফিসার পরীক্ষা, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেই পরীক্ষাটা আমরা মোটামুটি কোয়েশ্চেনটা আমরা মোটামুটি দেখেছি সবাই। আমাদের দেখার আশা করছি আপনারা যারা আছেন তারা কোয়েশ্চেনটা দেখেছেন। তো ওই কোয়েশ্চেনটা দেখার পরে আমরা যারা সামনে 2024 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রিপারেশন যারা শুরু করব, তাদের মনের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। ওই প্রশ্ন দেখার পর কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে। সেই দ্বিধাদ্বন্দ্বটা প্রথমে আমরা আজকে সেশনের শুরুতে একটু ক্লিয়ার করব। এরপর আমরা দেখব আসলে আমাদের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। ঠিক আছে। আজকে সেশনে যারা থাকবেন আশা করছি আপনারা এই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। আর যারা আপনার হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হলো গত শুক্রবারে, ওটা নিয়ে যারা আসলে অনেক বেশি উদ্বিগ্ন যে এত কঠিন প্রশ্ন, তাহলে কি আমার আমি ব্যাংকার হওয়ার যে স্বপ্নটা আমার আছে সেটা কি ফুলফিল হবে না, বা এই কঠিন প্রশ্নগুলো আসলে আমি কিভাবে বা ফেস করতে পারি, কিভাবে পড়াশোনা করলে আসলে আমি ভালো করতে পারবো, এই প্রশ্নগুলা যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে, অনেকগুলো প্রশ্ন কি করছে, ঘোরাফেরা করছে বিগত প্রশ্নটা পরীক্ষাটা দেখে আসার পর, তাদের জন্য এই সেশনটা চলেন আমরা একটু দেখি। স্পেশাল ভিত্তিক পরীক্ষা কোশ্চেন দেখার পর অনেকেরই মনের অবস্থা এরকম হয়েছে, যারা পরীক্ষা দিয়েছেন তারা, প্লাস হচ্ছে যারা পরীক্ষা দেন নাই বাইরে আছেন, যারা আসলে মোটামুটি চাকরির এই রেইসে আছেন, মোটামুটি হচ্ছে কি চাকরি পাওয়ার জন্য একটু দৌড়ঝাঁপ করছেন, তারা মোটামুটি এই ধরনের অবস্থা হয়েছে। এই এই লোকের মতো কি করবেন, মানে আসলে আমরা কি করলাম, কি করলাম বা কি করব, এ ধরনের একটা কন্ডিশন। হ্যাঁ, 23 সালে যে সিনিয়র অফিসার পরীক্ষাটা যেটা হলো সেটা দেখার পর আসলে অনেকেরই কন্ডিশন হচ্ছে এরকম, তাই না? আসলে কি ফ্যাক্টটা এরকম ছিল? ফ্যাক্টটা কি আসলে এরকম ছিল? চলেন আমরা একটু দেখার চেষ্টা করি আসলে ফ্যাক্টটা কিরকম ছিল। 23 সাল ভিত্তিক যে পরীক্ষাটা ছিল সে পরীক্ষার প্রশ্নটা এক্সট্রিম কঠিন হয়েছে। তাহলে দেখেন, প্রশ্ন সহজ হোক কিংবা কঠিন হোক, যে প্রশ্নই আসবে আসুক না কেন, আমি তো এটা বলার সুযোগ নাই যে আমি কঠিন প্রশ্নে পরীক্ষা দিব না, সহজ প্রশ্ন হলেই কেবল পরীক্ষা দিব, বা এরকম তো আসলে আমাদের বলার মানে কোনো সুযোগ আসলে থাকছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে কঠিন প্রশ্ন আছে, কঠিন প্রশ্নটা আসলে আমরা কিভাবে ডিল করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব আজকে। আমরা যে প্রশ্নটাকে আসলে অনেক বেশি কঠিন বলছি, এই প্রশ্নটার সবগুলো পোর্শনই কি কঠিন ছিল, নাকি অল্প কিছু পোর্শন কঠিন ছিল? আসলে কেমন ছিল প্রশ্নটা? বা পিটুএ থেকে যারা পরীক্ষা দিয়েছিল, পিটুএ যারা 23 সাল ভিত্তিক ক্যান্ডিডেট ছিল, তাদেরই বা আসলে কি অবস্থা, তারা আসলে কিভাবে ফেস করেছে, কি মানে কি পেয়েছে, তাদের ফাইন্ডিংসটাই বা কি? চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা। বাংলায় মোট প্রশ্ন ছিল কয়টা? বাংলায় মোট প্রশ্ন ছিল 25টা। চলেন কঠিন প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। বাংলায় টোটাল প্রশ্ন ছিল 25টা। এই 25টা প্রশ্নের মধ্যে সাহিত্য থেকে আসছে 8টা। আমরা যতবারই আপনার প্রিলির ওয়েবিনার নিয়েছি প্রত্যেকবার বলেছি সাহিত্য থেকে 6 থেকে 8টা প্রশ্ন আসতে পারে, তাই এটা এমন কোনো কিছু না, এটা মোটামুটি সবাই জানে 6 থেকে 8টা প্রশ্ন আসতে পারে। তো ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করি। পিটুয়েতে এই 23 সাল ভিত্তিক পরীক্ষা সিনিয়র অফিসার পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস চলছিল। ম্যারাথন ক্লাস কেমন? ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে, অর্থাৎ বাংলা ব্যাকরণ মনে করেন পড়ানো হয়েছিল তো অনেক আগে, তো সবাই তো অনেক কিছুই আসলে ভুলে গেছে, ধরনের হতে পারে। তাহলে ম্যারাথন ক্লাস হলে কি হয়, পড়াশোনাটা একবার রিভিশন হয়ে যায়, কেমন? তো ম্যারাথন ক্লাসের মধ্যে যে কোনো একজন, আমাদেরই যে কোনো একজন প্রার্থী বললেন যে স্যার, এর আগের একটা বা দুইটা পরীক্ষাতে তো দেখলাম হচ্ছে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে নাই, তার মানে কি সাহিত্য থেকে, তাইলে তো আমি ধরে নিব যে সাহিত্য থেকে এবার প্রশ্ন আসবে না। আমি বলেছি এটা ধরে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে সাহিত্য থেকে এর আগের বার প্রশ্ন না আসলেও এবার যে 7-8টা প্রশ্ন দিবে না বা এবার যে প্রশ্ন আসবে না এটার কোনো নিশ্চয়তা আসলে নাই, কারণ প্রশ্ন আসতেই পারে। সো আপনার বাংলা সাহিত্য পড়তে হবে এবং পড়ে যেতেই হবে। এবং আমি বাংলা সাহিত্যের একটা ছোটখাটো সাজেশনও তাদেরকে দিয়ে দিয়েছিলাম যে বাংলা সাহিত্য থেকে ওনারা আসলে কি কি পড়তে পারেন বা ওনাদের কি কি পড়া উচিত।
দেখেন, এই যে 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, সেখানে 8টা প্রশ্ন আসছে বাংলা সাহিত্য থেকে। তাহলে চিন্তা করেন, কোনো একজন প্রার্থী যদি প্রিভিয়াস ওই যে 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 প্রার্থীটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে ওনার মনে হয়েছিল যে সাহিত্য থেকে তো গতবার প্রশ্ন হয় নাই, তার মানে কি এবারও প্রশ্ন হবে না, উনি যদি সাহিত্য কোনোটা না পড়ে যেত তাহলে ওনার অবস্থা কি হতো দেখেন। উনি 8টা প্রশ্ন আসলে টোটালি দেখতেন যে ওনার সাহিত্য থেকে, উনি ওনার মাথায় আসতো এটা কি, যে এটা কি হইলো, আমি সাহিত্যটা পড়ে আসলে তো মনে হয় পারতাম। কয়টা পারতেন বা কয়টা পারতেন না সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু শুরুতে মনে হয়তো আহারে, আমি যদি এই ভুলটা না করতাম, আমি যদি সাহিত্যটা একটাবার পড়ে আসতাম, তাহলে তো আমি এটা পারতাম। ওকে, তাহলে সাহিত্য থেকে ছিল 8টা প্রশ্ন। এই সাহিত্যের 8টা প্রশ্নের মধ্যে, এই সাহিত্যের 8টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন ছিল একটু কঠিন, 3টি প্রশ্ন কঠিন ছিল, বাকি 5টা প্রশ্ন আসলে পারার মতো ছিল। এবং P2 এর লেকচার বুক এবং ক্লাস লেকচার যারা করেছেন তারা এই 5টা প্রশ্ন আসলে পারার কথা, 5টা না পারলেও একদম নিজের পক্ষে 4টা প্রশ্ন আসলে আনসার ওনাদের করার কথা, কারণ এগুলো ক্লাসে যা পড়ানো হয়েছিল, তারপর হচ্ছে আপনার লেকচার বুকে যা ছিল, প্লাস হচ্ছে স্লাইডে যা ছিল তার থেকে এসছে। আচ্ছা, তাহলে এটা গেল। বাংলা ব্যাকরণ থেকে 13টা প্রশ্ন ছিল। বাংলা ব্যাকরণ থেকে 13টা প্রশ্ন ছিল। বাংলা ব্যাকরণ 13টা প্রশ্নের মধ্যে সিংহভাগ প্রশ্ন, সিংহভাগ প্রশ্নই আপনার হচ্ছে সরাসরি ক্লাস থেকে। আপনারা নিশ্চয় হারিকিরি শব্দটা দেখছেন, হারিকিরি শব্দটা দেখেছেন, হারিকিরি। P2 তে শব্দ চ্যাপ্টারটার উপরে দুটো ক্লাস হয়। প্রথমটাতে হয় শব্দের গঠনগত শ্রেণীবিভাগ, শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। পরেরটাতে হয় শব্দের উৎসগত শ্রেণীবিভাগ। শব্দের উৎসগত শ্রেণীবিভাগে জাপানি শব্দ পড়ানোর সময় হারিকিরি জাপানি শব্দ, এবং হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা, এই কথাটা আমি ক্লাসে বলেছিলাম। এবং আমার মানে P2 থেকে যারা প্রার্থী ছিলেন, যারা পরীক্ষা দিয়েছেন, ওনারা কিন্তু অনেকেই এটার আনসার করে আসতে পারছেন, শুধু ক্লাসে আমি বলেছিলাম শুনেছিলেন। এটা ক্লাস চলাকালীন সময় আসে না, অনেকগুলো শব্দ নতুন নতুন আসে না, ওই শব্দ বলার সময় বলা হয়েছিল যে হারিকিরি শব্দটা হচ্ছে আত্মহত্যা, জাপানের মানুষজন বেশি আত্মহত্যা করে, এটা জাপানি শব্দ, এভাবে করে আসলে ওনাদেরকে বলা হয়েছিল। এবং এই শব্দটা কিন্তু ওখান থেকে এসেছে। ব্যাকরণের 13টা কোয়েশ্চেনের কথা বলছি। ব্যাকরণে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় ক্লাসে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছিল ওই এক্সাম্পল থেকে কোয়েশ্চেনগুলো আসছে। সো 13টা বাংলা ব্যাকরণের প্রশ্নের মধ্যে, 13টা বাংলা ব্যাকরণের প্রশ্নের মধ্যে সিংহভাগ প্রশ্ন সরাসরি ক্লাস থেকে আসছে, সরাসরি ক্লাস থেকে আসছে। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির নাম আমি ক্লাসে মুখস্থ করাইছি। মনীষা ও পতঞ্জলি একাদশী বৃহস্পতি ও ষোড়শীতে গোষ্পদে তস্করকে না দেখে পরস্পর আশ্চর্য হলেন। একাদশ শব্দটা আসছিল, একাদশ, এটা P2 প্রার্থীগণ ক্লাসে এটা কি করছেন, ক্লাসে এটা শিখেছেন। অর্থাৎ নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির এটা ক্লাসে ওনারা কি করেছেন, পড়েছেন। আচ্ছা, তো এখন এগুলো এগুলো কেন বলতেছি, এগুলো কেন বলছি এটার ব্যাখ্যাটা একটু পরে আমি দিব, কেন এই কথাগুলো আসলে বলছি। এই কথাগুলো বলার পেছনে কারণটা হচ্ছে, আমরা এই যে 23 সাল ভিত্তিক সিনিয়র পরীক্ষা যেটা হয়েছে সেটার একটু প্রশ্ন অ্যানালাইসিস করছি, যেটা আমাদের আসলে সামনের প্রিপারেশন নিতে হেল্প করবে। অর্থাৎ সামনের যে প্রিপারেশনটা আমরা নিব সেই প্রিপারেশনে কিন্তু আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে বুঝতে সাহায্য করবে আমার আসলে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত সেটা। দেখেন, বিরোচন থেকে 4টা প্রশ্ন আসছে। বিরোচন থেকে 4টা প্রশ্নের মধ্যে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন ছিল, সমার্থক শব্দ থেকে প্রশ্ন ছিল। সমার্থক শব্দ, এগুলো সমার্থক শব্দের যে প্রশ্নগুলো, সমার্থক শব্দের অনেকগুলো মানে সাজেশন আকারে আমি আসলে এতগুলো সমার্থক শব্দের মধ্যে আসলে কোনটা কোনটা পড়বে বা কোনটা কোনটা জরুরি, এগুলো আসলে ক্লাসে বলে দেওয়া হয়। হ্যাঁ, যে আপনারা আমি মোটামুটি সমার্থক শব্দের মধ্যে 20টা বা 22টা সমার্থক শব্দকে আসলে মার্ক করে দেই। এই 20 বা 22টা সমার্থক শব্দ থেকে মোটামুটি প্রশ্ন পাওয়ার কথা। তার মানে আমি একটা যেটা অ্যানালাইসিস করলাম, এবং P2 যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন এবারে, তারা বাংলা পোর্শনটা পরীক্ষা দিতে গিয়ে, আপনারা চাইলে কথাটা ভেরিফাই করে নিতে পারেন P2 তার আগে যারা পড়েছেন তাদের সাথে, 25টা প্রশ্নের মধ্যে অ্যাভারেজে 20 থেকে 22 মার্ক তারা পেয়েছেন। এবং এটা আমি এই কথা বলবো না যে P2 ক্লাস করছে বলে এটা পাইছে, বিষয়টা এরকম না। বাংলা প্রশ্নটা অপেক্ষাকৃত সহজ আসছে। আমার কোশ্চেন মানে আমার আপনাকে বোঝানোর জায়গাটা হচ্ছে এটা, বাংলাটা আমরা মোটা দাগে যেভাবে আসলে সবগুলোকে অনেক বেশি কঠিন করে ফেলছি বা কঠিন মনে করছি, আসলে বিষয়টা ওরকম ছিল না। হ্যাঁ, যিনি পড়াশোনা করবেন তার কাছে আসলে এই জিনিসগুলো সহজ ছিল। এটা আমি বলবো না যে আমি ক্লাসে পড়াইছি বা P2 আপনার পড়াইছে বলে এই জিনিসগুলো আসছে, অন্য কোথাও থেকে হয়তো পড়লে পারতো না, বিষয়টা এরকম না। আমি যে আমি আমার কথাটা নেগেটিভলি দেখার কিছু নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার যে প্রশ্নগুলা আসছে তার মধ্যে বাংলাতে 25-এ 20 থেকে 22 পাওয়া পসিবল। 25-এ 20 থেকে 22 বাংলাতে পাওয়া পসিবল। ওকে,
আচ্ছা, এবার আসেন ইংরেজি পোর্শন। ইংরেজি পোর্শনে 25 মার্কের কোশ্চেন ছিল, তার মধ্যে ভোকাবুলারিতেই ছিল অলমোস্ট 13 থেকে 14। ভোকাবুলারিতেই ছিল 13 থেকে 14 মার্ক। তো ভোকাবুলারি একটা বিগ পোর্শন, এটা P2 এতে ভর্তি হন বা না হন, P2 এর যতগুলো ইউটিউবে যতগুলো ওয়েবিনার আছে, আপনার যতগুলো ব্যাংক প্রিলি প্রিপারেশনের কথা বলা আছে, প্রত্যেকটা ওয়েবিনারে এই কথাটা ক্লিয়ারলি বলা হয়েছে, ব্যাংকের প্রস্তুতিতে আপনার ভোকাবুলারিতে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। অর্থাৎ ভোকাবুলারি ভালো না করে ইংরেজিতে আপনি আসলে ভালো করতে পারবেন না। সো ভোকাবুলারি পড়ার কথা কিভাবে পড়বেন এই বিষয়গুলো কিন্তু বারংবার আপনাদেরকে বলা হয়েছিল। এগুলো শুধুমাত্র যে আপনার P2 এর ক্লাসেই বলা হয়েছে বিষয়টা এরকম না। এটা ফ্রি ওয়েবিনার যেগুলো ছিল সেখানেও আপনাদেরকে বারংবার এই কথাটা বলা হয়েছিল এবং একটা ওয়ার্নিংও দেওয়া হয়েছিল যে ভোকাবুলারি কিন্তু গুরুত্ব দেন। ভোকাবুলারি কিন্তু ব্যাংকের প্রিলিতে ইংরেজি ভালো করতে হলে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন ভোকাবুলারি থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, 13টা কোয়েশ্চেন আসছে। গ্রামার থেকে আসছে 60টার মতো কোয়েশ্চেন, লিটারেচার থেকে আসছে 5টার মতো কোয়েশ্চেন। এইটা একটা, দেখেন এইটা একটা ট্র্যাপ, যে ট্র্যাপে আপনারা সামনে পড়তে যাচ্ছেন, আমি একটু ডিটেলে বলবো একটু পরে, হ্যাঁ। এই গ্রামারের 60টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের শুধু একটা ক্লাস থেকেই 4টা কোয়েশ্চেন আসছে। গ্রামারের 60টা কোয়েশ্চেনগুলো খুবই সহজ ছিল। 4টা কোয়েশ্চেন সরাসরি একটা ক্লাস থেকে আসছে, একটা পার্টিকুলার ক্লাস থেকে, রাইট ফর্ম ভার্বের একটা ক্লাস থেকে 4টা কোয়েশ্চেন আমরা সরাসরি, আপনার হচ্ছে কি মানে সরাসরি বলতে এক্সাম্পল তো আর আসবে না, সরাসরি করে রুলসটা আসছে। ঠিক আছে, এই রুলসটা সরাসরি ক্লাস থেকে আসছে। ভোকাবুলারি, এখন আসেন ভোকাবুলারি বিষয়টা কিরকম। ভোকাবুলারির ক্ষেত্রে আমি একটা জিনিস বারংবার বলে গিয়েছি, সেটা হচ্ছে ভোকাবুলারিকে আপনারা ভাগ করে নেন। কিভাবে ভাগ করবেন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে ফেলেন প্রথমে, তারপর ফ্রেজে ইডিয়মস পড়ে ফেলেন, হ্যাঁ এভাবে করে পড়েন। তারপরে হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিমগুলো বিগত সালের প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়বেন, তাইলে দেখবেন ভোকাবুলারি আপনি কমন পাবেন। আরিফিন স্যার আপনার এই পরীক্ষার আগে ভোকাবুলারি আপনার হচ্ছে কি করছিল, এই ভোকাবুলারির ম্যারাথন ক্লাস আরিফিন স্যার নিজে নিয়েছিলেন, এবং P2 এর ভোকাবুলারি বই যারা পড়ছে তারা মোটামুটি এখান থেকে ভোকাবুলারি পারার কথা। ঠিক আছে, তো দেখেন যারা ভোকাবুলারিগুলোকে ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ডে ভাগ করছে, ফ্রেজে যারা ভাগ করছে, এভাবে করে যারা ভাগ করে করে পড়েছেন তারা কিন্তু ভোকাবুলারিটা ভালো করতে পারছেন। সিনোনিম অ্যান্টোনিম এগুলো থেকে হয়তো দেখা যাচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন ছিল, সরাসরি সিনোনিম অ্যান্টোনিম থেকে ছিল 3টা প্রশ্ন, সেন্টেন্স কমপ্লিশন ওটা তো সিনোনিমেরই পার্ট, তাহলে ধরলাম 4টা থেকে 5টা কোয়েশ্চেন। এভাবে ভাগ করে করে আপনার হচ্ছে যে ওয়ান ওয়ার্ড থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসছে, এভাবে করে টোটাল 13টা ভোকাবুলারি আসছে। ভোকাবুলারি আমরা জানি ব্যাংকের প্রিলি ভালো করতে হলে ভোকাবুলারি কোনো বিকল্প নাই, ভোকাবুলারি ভালো করতেই হবে, ভোকাবুলারিতে এটা ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসেন লিটারেচারের বিষয়টা আসলে কি হইলো। লিটারেচারের বিষয়টা এটা তো হওয়ার কথা ছিল না, যদিও আমরা আমাদের ওয়েবিনারে বলি 0 থেকে 3টা প্রশ্ন আসে সাধারণত, ইংলিশ লিটারেচারের প্রশ্ন আসেই না, আসলেও সর্বোচ্চ 3টা প্রশ্ন আসতে পারে, কিন্তু ইন্টারেস্টিংলি এবার প্রায় 5টা প্রশ্ন আসছে লিটারেচার থেকে। তো এখন এই লিটারেচার হইলো, লিটারেচারের তাইলে তো শেষ, তাইলে তো আমি ইংলিশ লিটারেচার তো পড়ি নাই, তার মানে কি আমি এখন কি করব, হ্যাঁ। অনেকেরই অবস্থা হয়ে গেছে এরকম যে আমি তো ইংলিশ লিটারেচার পড়ি নাই, তাহলে আমার কি অবস্থা হবে, হ্যাঁ এরকম। এখন এই পরীক্ষা দেওয়ার পর অনেকে আবার দৌড়াইতেছে কিসের জন্য জানেন? অনেকে আবার দৌড়াইতেছে হচ্ছে ইংলিশ লিটারেচার বই কেনার জন্য। ইংলিশ লিটারেচার বই কিনবে, পুরো ইংলিশ লিটারেচার পড়ে ফেলবে, এই ধরনের একটা বিষয়। বাহ, চমৎকার। এখন ইংলিশ লিটারেচারে কি হয়েছে, P2 থেকে ব্যাংকে ইংলিশ লিটারেচার ক্লাস ছিল না এই কারণে, কারণ হচ্ছে ইংলিশ লিটারেচার আসলে খুব আনকমন, মানে ব্যাংকের পরীক্ষাতে সাধারণত লিটারেচার প্রশ্ন আসে না। এবার যেটা হয়েছে সেটা আপনার হচ্ছে আমাদের গতানুগতিক যেভাবে যে ধারায় আমরা ইংরেজি প্রশ্ন দেখতে অভ্যস্ত সে ধারার একটু ব্যতিক্রম হয়েছে। ওকে, তাহলে লিটারেচার থেকে 5টা প্রশ্ন, তার মানে কি এখন কি P2 তে লিটারেচারের ক্লাস থাকবে? P2 তে লিটারেচারের ক্লাস সংযুক্ত করা হবে, তবে একটা কথা আবার বলছি, ইংলিশ লিটারেচারের 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন নিয়ে ওরিড হওয়ার কোনো কিছুই নাই। কেন নাই সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করব। আপনার ভুলটা হবে এই ট্র্যাপে এখন পা দেয়া। ঠিক আছে, এই ট্র্যাপ এখন পা দেয়া মানে ওই যে বললাম, অনেকেই এখন চলে যাবেন কোথায়, লিটারেচারের বই কিনতে, লিটারেচারের বই পড়তে। যারা কেবল ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ফাঁদে আপনি পা দিবেন না। কেন দিবেন না? তার কারণ হচ্ছে ইংলিশ লিটারেচারে এবার 5টা প্রশ্ন আসছে, আগামী 2-3টা পরীক্ষাতে কোনো প্রশ্নও না আসতে পারে, আবার আসতেও পারে, হ্যাঁ। তাহলে ইংলিশ লিটারেচার কি করবো? ইংলিশ লিটারেচার কিছু করতে হবে না। ইংলিশ লিটারেচারের সর্বোচ্চ 3 পেজের একটা শিট আমি দিয়ে দিব, 3 পেজের একটা শিট দিব,
ব্যাংকের জন্য ওই 3 পেজের শীট পড়বেন। এর বাইরে থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন আপনার পারার দরকার নেই, প্রিলি পাস করতে হলে ওই প্রশ্ন আপনার পারতে হবে না, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। ঠিক আছে, এই গেল। ম্যাথ ম্যাথ অনেক ইজি ছিল, অপেক্ষাকৃত ইজি ছিল ম্যাথ এবার, আপনারা নিশ্চয়ই একমত হবেন এটার সাথে। তো ম্যাথে দেখেন পাটিগণিত থেকে 7টা ছিল, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি মিলে তারা মোট 20 মার্কের যে ম্যাথ প্রশ্ন ছিল, 20 মার্কের ম্যাথ প্রশ্নের মধ্যে আচ্ছা আমি যেটা বলছিলাম, তাহলে এই ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইংরেজির ক্ষেত্রে গ্রামার পার্ট, তারপর হচ্ছে লিটারেচারটা একটু যেহেতু অনেকের কঠিন হয়েছে, ইংরেজির ক্ষেত্রে আমি ধরলাম এবারে যে হচ্ছে 12 থেকে 14 মার্ক আসার কথা, 12 থেকে 14 মার্ক পাওয়ার কথা একজন প্রার্থীর। আমি আপনাদের কঠিন প্রশ্নটার অ্যানালাইসিসটা করছি। পঁচিশে পঁচিশে 12 থেকে 14, 25-এ 12 থেকে 14, আর এখানে আমার কত, এখানে এখানে বাংলাতে আমি বললাম 22, মিনিমাম 20, এখানে 22, কত 25-এ। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত পাইলাম আমি, 12 থেকে 14। ম্যাথ, ম্যাথের মধ্যে 20টা প্রশ্ন, 20টা প্রশ্নের মধ্যে যাদের ম্যাথের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল তারা 15 আপ পাবেন, এটা নো ডাউট। 15 আপ পাবেন, আমি ধরলাম 15ই পাবেন, হ্যাঁ আমি ধরলাম আপনি 15 পাবেন। ওকে, এবার আমার যে পোর্শনটা কঠিন হয়েছে সেটা হচ্ছে জিকে এবং আইসিটি। প্রশ্ন গতানুগতিক ছিল না, প্রশ্ন কঠিন ছিল, আমি আপনার সাথে শতভাগ একমত, জিকে এবং আইসিটি প্রশ্ন ভাই কঠিন ছিল, সত্যি কথা হচ্ছে আসলেই কঠিন ছিল। ওকে, তাহলে জিকে এবং আইসিটি থেকে কত মার্কের প্রশ্ন হয়েছে, 30 মার্কের প্রশ্ন হয়েছে, 30 মার্কের প্রশ্ন হয়েছে। আমি এখানে জিকে এবং আইসিটি মিলে, আচ্ছা দেখেন আগে একটু খেয়াল করেন, আমি বাংলাতে লোয়েস্টটা ধরলাম 20, ইংরেজিতে লোয়েস্টটা ধরলাম 12, 20 + 12 32, ম্যাথে লোয়েস্ট ধরলাম 15, তাহলে কত 5 6 7 3 আর 4 47। আমি 70-এ 47 মার্ক এই 3টা পোর্শন থেকে কভার করলাম। জিকে আইসিটি এই দুইটা মিলে আমি কি 10 পাবো না? 10ও না পাওয়ার মতো কঠিন হয়েছে না, হয় নাই, 10 পাওয়াই যায়, জিকে এবং আইসিটি থেকে 10 পাওয়াই যায়, তাহলে কত হইলো 57। এই পরীক্ষাতে 57 মার্ক প্রিলি পাস করে যাওয়ার মতো আই থিঙ্ক যথেষ্ট, এটা আমার বিশ্বাস। আমি জানি না এর ইয়ে হবে হবে কিনা, তবে এটা এনাফ, প্রিটি গুড বলে আমার কাছে মনে হয়। তাহলে সমস্যাটা আসলে কোন জায়গায় দেখেন, আমি যে মার্কগুলো ধরছি আমি কিন্তু সবচেয়ে কম, মানে খুব লোয়েস্ট করে ধরেছি। এখন আপনি যদি বলেন স্যার আমি তো বাংলাতে 20 পাবো না, আপনি বাংলাতে 20 পাবেন না, তার মানে হচ্ছে কি বাংলাতে 20 পাবেন না, এটার মানে হচ্ছে আপনি আসলে পরীক্ষার জন্য যতটুকু প্রিপারেশন আপনার দরকার ততটুকু প্রিপারেশন আপনার নাই। কারণ এই প্রশ্নে 25-এ 20টা লোয়েস্ট মার্ক হওয়া উচিত বাংলাতে, কেমন? এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে সম্ভব, এটাই সম্ভব, কারণ যারা পড়েছেন তারা কিন্তু পারবেন। তারপর হচ্ছে ইংরেজিতে 25-এ আমি কত ধরছি, ইংরেজিতে 25-এ একদম লোয়েস্ট মার্কটা ধরেছি। লোয়েস্ট মার্ক কত ধরেছি আমি, ইংরেজিতে 12 মার্ক ধরছি। ভাই আপনি এই প্রশ্নে ইংরেজিতে 25-এ 12 না পাইলে তাহলে তো আপনি আপনার প্রিপারেশন অনেক দুর্বলতা আছে, ঘাটতি আছে, বোঝাই যাচ্ছে। ম্যাথ প্রশ্ন সহজ হয়েছে যেহেতু আপনার 15 মার্ক পাইতেই হবে, তাহলে দেখেন আমি লোয়েস্ট মার্ক ধরলাম, এবং জিকে এবং আইসিটি দুটা মিলে একেবারেই লোয়েস্ট ধরছি 30-এ 10। এতটুক ধরেও আমার 57 মার্ক চলে আসে, 57। আমি কিন্তু নেগেটিভ সহ ধরেছি, নেগেটিভ সহ কাউন্ট করেছি, নেগেটিভ কাউন্ট করে মার্কগুলো ধরেছি, 57 মার্ক। তো এখন 57 মার্ক যদি আসে, এই পরীক্ষায় প্রিলি পাস করতে 57 মার্ক এনাফ, আমার মতে এনাফ। ওকে, তাহলে এখন দেখেন জিকে এবং আইসিটি তো বললাম, এবার আসেন এই পরীক্ষার পর প্রবাবল ভুলগুলা কোন জায়গায় করবে, অর্থাৎ আমি প্রিলির প্রিপারেশন শুরু করার পূর্বে আপনাদেরকে 23 সালের পরীক্ষার পর ক্যান্ডিডেটরা যে ভুল পথে পা বাড়াবে সেটার ব্যাপারে একটু ওয়ার্নিং দিচ্ছি। এই কারণেই আমার সেশনটা শুরু হয়েছিল অ্যালার্ট দিয়ে, ওয়ার্নিং দিয়ে। বুঝাতে পারছি কেন অ্যালার্ট বা ওয়ার্নিং দিয়ে শুরু হয়েছিল? দেখেন প্রথম ভুল যেটা করবে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের পিছনে ছুটবে একদল। ইংরেজি সাহিত্যের পিছনে না ছুটে আপনি ওই টাইমটাতে ইংরেজি ট্রান্সলেশন করেন, আপনার ব্যাংকের চাকরি পাওয়া ইজি হবে। খেয়াল করেন এই 100 মার্ক পরীক্ষায় কঠিন হওয়া 30 থেকে 35টা প্রশ্নের জন্য আফসোস এবং হা হতাশ করবেন কেউ কেউ। অনেকেই আছেন এই 25টা প্রশ্নের মধ্যে যে 30 35, যেমন আইসিটি প্রশ্ন কঠিন হয়েছে, আইসিটি গুলো কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, হ্যাঁ এগুলার মানে আলোচনা, মনে করেন শুক্রবার পরীক্ষা দিয়ে আসছে, আগামী শুক্রবারও চলে যাবে, প্রিলি রেজাল্টও হয়ে যাবে, কিন্তু ওনাদের এই আলোচনা শেষ হবে না। কি চুলচেরা বিশ্লেষণ করবে, মানে কেউ কেউ ক্রিটিসাইজ করবে, এরকম প্রশ্ন করে কিনা। ভাই যে প্রিলি পাস করার সে কিন্তু প্রিলি পাস করে যাবে।
আপনি কি করবেন, যারা এই 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 দলে যারা থাকবেন, যারা এর পিছনে ঘুরবেন, তারা তারা কি করবেন দেখেন, এই যে আপনি এরকম প্রশ্ন করে কিনা, এই করে কিনা, সেই করে কিনা, এইভাবে করে আপনি কি করবেন, ক্রিটিসাইজ করতে থাকবেন। আলটিমেটলি আখেরে কোনো লাভ হবে না। আপনার যে প্রশ্নই আসুক, সে কোনো প্রশ্ন কঠিন হওয়া মানে সেটা সকলের জন্যই কঠিন হওয়া, আপনার একার জন্য কঠিন হওয়া নয়। কাজেই এই যে 30-35টা প্রশ্ন যেগুলো আসলে কঠিন হয়েছে আমরা চিন্তা করছি, সে প্রশ্নগুলো কিন্তু কম বেশি সবার জন্যই কি হয়েছে, কঠিন হয়েছে। তো আপনি এই 30-35টা প্রশ্ন নিয়ে এত ঘাটাঘাটি করছেন, কিন্তু 60 থেকে 65 মার্কের যে প্রশ্নগুলো আপনার পারার মতো ছিল, যেগুলো আপনি পারেন নাই, যেগুলো আপনি রিভিশনের অভাবে আপনি ভুল করে আসছেন, যেগুলো আপনি কনফিউজড হয়ে ভুল করে আসছেন, যেগুলো আপনাকে ক্লাসে পড়ানোর পরও আপনার মাথায় ছিল না, যেগুলো আপনি টাকা দিয়ে পিটুয়েতে ভর্তি হওয়ার পরও ক্লাস না করে ফাঁকি দিয়েছেন বলে যেগুলো মিস করেছেন, তাহলে ওটার ব্যাপারে আপনি আত্মসমালোচনা করবেন কবে? আপনি সমালোচনা করছেন প্রশ্নকর্তা উনি কেন আইসিডি প্রশ্ন কঠিন দিয়েছে, কিন্তু আপনি নিজের সমালোচনা করতে ভুলে গেছেন 60 থেকে 65 মার্ক যেগুলো আপনার পারার মতো ছিল, সেই আপনার পারার মতো কোয়েশ্চেনগুলা আপনি কি করেন নাই, পারেন নাই। আপনি জানা প্রশ্ন ম্যাথে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে আসছেন। হ্যাঁ, এটা পরীক্ষার পার্ট, এটা সবারই হতে পারে, হইতেই পারে, নো প্রবলেম। বিষয়টা এটা না, কিন্তু এটা তো আসলে হওয়াটা উচিত ছিল না। যখন প্রশ্ন কঠিন হয়ে যাবে তখন প্রত্যেকটা মার্কই আমার জন্য ভাইটাল। কাজে তখন আপনি যদি জানা জিনিস না পারেন, ইজি জিনিস ভুল করেন, তাহলে আপনি রেস থেকে পিছিয়ে যাবেন। এখানে ফল্টটা তো আসলেই আপনার, তাই না? তাহলে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি যে 30-35, আমি বলছি না যে আপনি ওই 30-35 মার্ক নিয়ে চিন্তা করবেন না, অবশ্যই চিন্তা করবেন, আপনার আওতার মধ্যে যতটুকু আছে ততটুকু এফোর্ট তো আপনি দিবেন, কিন্তু যে 60 থেকে 65 মার্কস আপনার আওতার মধ্যে ছিল, সেটা কেন আপনি পারলেন না, সেটা নিয়ে অন্ততপক্ষে 2বার চিন্তা করেন। কারণ একটা কথা মনে রাখবেন, না জানা প্রশ্ন বা অনেক কঠিন প্রশ্ন না পারার কারণে কেউ প্রিলি ফেল করে না। মানুষজন প্রিলি ফেল করে জানা বিষয় না জানার জন্য, জানা প্রশ্ন ভুল করে আসার জন্য। ইজি বিষয় পরীক্ষার হলে গিয়ে না পারার কারণে মানুষ প্রিলি ফেল করে। ঠিক আছে, আশা করছি যে প্রশ্নটা হয়েছে, প্রিলি ফেল করা এবং চাকরি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইহাই কোনটা, এই যে নিজের ফল্টগুলো চোখে না দেখা, নিজের ভুলগুলো কোথায় ছিল সেটা নিয়ে আত্মসমালোচনা করার পরিবর্তে, এই যে ওই 30-35 নম্বরের যে আপনার হচ্ছে কঠিন প্রশ্ন আসছে ওটার পিছনে ছোটা, এটাই হচ্ছে প্রিলি ফেল করা বা চাকরি না পাওয়ার অন্যতম প্রধান কারণ। আমি জানি এই কথাগুলো আজকে আমার কাছে শোনার পর অনেকে এক কান দিয়ে ঢোকাবেন আর কান দিয়ে বের করে দিবেন, অনেকের কাছে এগুলো ভালো লাগবে না। আজকে থেকে 1 বছর পরে আপনি যদি নিজেকে না শুধরান, 1 বছর পরে গিয়ে আপনি আমার কথাটা মিলাই নিয়েন যে আমার কথার আপনার লাইফে মিলছে কিনা। এভাবে করে একটা সময় প্রায় যারা চাকরি পেয়েছেন প্রায় প্রত্যেকটা প্রার্থী একটা সময় আসলে এভাবে করে দৌড়ান, শুরুর দিকে চাকরির প্রিপারেশন শুরুর দিকে প্রচুর দৌড়ান, এমন দৌড়ান মনে হয় যে কি হুইসান বোল্টকেও উনি কি করবেন, ফেল করে দিবেন, এত দ্রুত দৌড়ান। এই যে এই আমার এখন বাংলা লিটারেচারে, ইংলিশ লিটারেচারে বই কিনে নিয়ে আসছে, অমুক বই কিনে নিয়ে আসছে, এই এই আইসিডি গুলো কোত্থেকে প্রশ্ন ছিল, ওই যে অমুক জায়গা থেকে প্রশ্ন আসছিল, ওই বইটা ধরি, ওই বইটা কিনি, এই যে এই পিছনে ছুটবে, এই পিছনে ছুটবে, এই পিছনে ছুটবে। কিন্তু যে বিষয়গুলো সহজ ছিল, যে বিষয়গুলো বারবার রিভিশন করলে আপনার ভুল হইতো না, যেগুলো দিয়ে আপনার প্রিলি পাস করতে পারবেন, সেগুলো নিয়ে আসলে অনেকেই কি করেন না, চিন্তা করেন না এইভাবে। কারণ ঘুরে ফিরে 6 মাস 1 বছর পর পাওয়া যাওয়ার পর নিজের মধ্যে অটোমেটিক আত্ম উপলব্ধি হবে, আমি তো ভাই ভুল করছি মনে হয়, আমি তো আসলে আমার বেসিক থেকে অনেক দূরে সরে গেছি। প্রিলি পাস করার জন্য বেসিক পড়াশোনা করাটা খুব জরুরি। আনফর্চুনেটলি আমরা বেসিক পড়াশোনা থেকে অনেক সময় অনেক দূরে চলে যাই, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন ফেস করে আমি দেখেন, একটা কথা মনে রাখবেন, প্রিলিতে 100 মার্কের পরীক্ষা হয়, এই 100 মার্ক সবগুলো আমি পারবো এই চিন্তা নিয়ে যে পরীক্ষার হলে যাবে, সে জীবনও প্রিলি পাস করতে পারবে না। 100 মার্কে 100টা প্রশ্ন আমার কমন পড়বে, 100টা আমার পারতে হবে, এই যে এটা এই চিন্তা ভাবনা যার থাকবে সে প্রিলি পাস করবে না। তাহলে কি করতে হবে, এই 100 মার্কের মধ্যে 30টা প্রশ্ন বা 25টা প্রশ্ন আমার কমন নাই আসতে পারে, এটা খুবই স্বাভাবিক, এই রিয়েলিটিটা মেনে নিব। আমার 70 থেকে 75টা প্রশ্ন যেগুলো আমার কমন আসবে, এখানে আমি ভুল করব না। যারা এভাবে করে পারবে তারা সার্ভাইভ করে যাবে, আদারওয়াইজ ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। লেটস স্টার্ট দ্য সেশন। তাহলে আজকের আলোচনা মানে সেশনটা আমরা শুরু করছি। আজকের সেশনের শুরুতেই ছিল 23 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে, 23 সাল ভিত্তিক পরীক্ষা নিয়ে আপনাদের যাদের যাদের আসলে টেনশন বা যাদের যাদের আসলে অনেক বেশি ওরিড, কিভাবে কি করবেন, অনেক কঠিন প্রশ্ন হয়েছে, সামনের দিনগুলো কিভাবে আসবে, আরো কঠিন হবে কিনা, বা এই ধরনের চিন্তাভাবনা যাদের ছিল, তাদের জন্য একটা
মেসেজ দেওয়ার ট্রাই করলাম। আপনি আপনার বেসিকে স্থির থাকেন, আপনি আপনার বেসিকে স্থির থেকে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান, আপনি ভালো করতে পারবেন। কিন্তু না বুঝে আন্তাজে যদি দৌড়ান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আখেরে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। আপনি আপনার লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাবেন। তো আজকে আমরা ব্যাংক প্রিলি 2024 সাল ভিত্তিক ব্যাংক প্রিলির যে সেশনটা আছে সেই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে P2 এর যে ব্যাংক ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 10 তারিখ থেকে। P2 এর ব্যাংক ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 10 তারিখ থেকে। যারা ক্লাসে আছেন তারা অ্যানাউন্সমেন্টটা আপনাদের নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরকে আপনারা অবশ্যই পাস করে দিবেন মেসেজটা। আর যারা শুনছেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই যে এটার সেশনটা শুরু হবে আপনার 24 সাল ভিত্তিক যে পরীক্ষা সেই পরীক্ষা, সরি, 24 সাল ভিত্তিক যে ব্যাংক প্রিপারেশনের জন্য যে ব্যাচটা সেই ব্যাচের মূল ক্লাসগুলো 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাহলে চলেন এবার আমরা শুরু করি আমাদের সেশন। বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশল, অর্থাৎ ব্যাংক প্রিলিতে পাশ করার জন্য কি কি পড়তে হয় বা কি কি দেখতে হয়। প্রথমে হচ্ছে আমরা জানি ব্যাংকের যে প্রিলি সিলেবাস বিশ্লেষণ করলে আমরা যদি দেখি, এখানে বাংলা ভাষা ও সাহিত্য থেকে 25 নম্বর, ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি প্লাস এখন তো আবার লিটারেচার যোগ হয়েছে, তো লিটারেচার মিলে হচ্ছে 25, গণিতে 20, জিকেতে 20, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 10। এই হচ্ছে টোটাল আমার 100 মার্কের সিলেবাস। এটা আমরা মোটামুটি সবাই জানি। আপনারা যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে বলা, বাংলা ভাষা এবং সাহিত্য থেকে 25 মার্কের প্রশ্ন হবে, ইংরেজি থেকে 25 মার্কের প্রশ্ন হবে, গণিত থেকে 20 মার্ক, জিকে থেকে 20 মার্ক, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে 10 মার্কের প্রশ্ন হবে। বাংলা ভাষা ও সাহিত্য প্রিলি পাস করতে হলে এটা ট্রাম্প কার্ড হবে, ট্রাম্প কার্ড। স্যার, এই সিনিয়র অফিসার পরীক্ষার প্রশ্নতে বাংলা সহজ আসছে বলে আপনি এই কথাটা বলছেন, হ্যাঁ, এটা কি আপনি আগে জানতেন? স্যার, এটা আমি অনেক আগেই জানতাম। কখন জানতাম? এটা 2022 সাল ভিত্তিক যারা পরীক্ষা ব্যাচ শুরু হয়েছে তাদেরকেও বলেছি, 2023 সাল ভিত্তিক যারা পড়েছে তাদেরকেও বলেছি, আপনার 24 সাল ভিত্তিক যারা আছেন তাদেরকেও বলছি। স্যার প্রুফ দেন। P2 এর যে পেজটা আছে সেখানে ব্যাংক জবের প্রস্তুতি কৌশল বাংলা বা ব্যাংক প্রিলি পাশের ট্রাম্প কার্ড বাংলা এই নামে, এই শিরোনামে সার্চ দিয়েন। সার্চ দিলে আপনি দেখবেন ওখানে বাংলা টোটাল প্রিপারেশনটা কিভাবে নিতে হবে ডিটেইল লেখাটা আপনি পেয়ে যাবেন। এবং সেইটার টাইমটা আপনি একটু দেখেন আমি কখন এটা দিয়েছি, এই লেখাটা কখন দিয়েছি। এই যে সিনিয়র অফিসার পরীক্ষাতে এই যে আপনার হচ্ছে বাংলা দ্বারা অনেকেই পাশ করে যাবে, বাংলাতে ভালো করার কারণে অনেকে পাশ করে যাবে, এটার বেসিসে কথাটা বলছি, বিষয়টা এরকম না। সবসময় একটা কথা বলি, ইংরেজি যদি ভোকাবুলারি অনেক কঠিন হয় আপনার জন্য টাফ হয়ে যাবে, ম্যাথ যদি টাইম কনজিউমিং হয় আপনার জন্য টাফ হয়ে যাবে, জিকে আইসিটি আনপ্রেডিক্টেবল, কখনো ইজি কোয়েশ্চেন হয় কখনো ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়। বাংলা হচ্ছে কনসিস্টেন্ট একটা এক্সাম যেখানে আপনি আসলে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে ভালো মার্ক পাওয়া পসিবল। দুর্ভাগ্যের বিষয়, গরিবের কথা বাসি হলে ফলে, শুক্রবার গরিবের কথা ফলেছে কিন্তু বাসি হয়ে ফলেছে, তাই অনেকেই আসলে হয়তো বা প্রিলিটা পাস নাও করতে পারেন। ঠিক আছে? সো এখন আপনারা যারা শুনছেন, এখন যারা শুনছেন তারা কি গরিবের কথা বাসি করে শুনবেন নাকি তাজা তাজা থাকতে শুনবেন, এটা আসলে আপনাদের চয়েসের উপর ছেড়ে দেওয়া ছাড়া আমার হাতে অল্টারনেটিভ কোনো অপশন নাই। চলেন যারা আহ, শুনতেই চান কথা তাহলে বলি তাদের উদ্দেশ্যে কিছু। হ্যাঁ, বাংলা ভাষা ও সাহিত্য ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশনের পার্থক্যটা এই জায়গায়। ব্যাংকে আপনার হচ্ছে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে, প্রায় 17-18 মতো, সাহিত্য থেকে 7-8 নম্বরের প্রশ্ন থাকে, এবার 8টা ছিল। হ্যাঁ, গুছিয়ে প্রস্তুতি নিলে এখানে 20+ মার্ক পাওয়া একেবারেই সম্ভব, খুব বেশি শুধু সম্ভব না, একেবারেই সম্ভব। তাহলে গ্রামারে বাংলা ব্যাকরণে কি কি পার্ট পড়তে হবে? বাংলা ব্যাকরণে প্রয়োগ অপপ্রয়োগ পড়তে হবে, বানানো বাক্যশুদ্ধি পড়তে হবে, শব্দ পদ পড়তে হবে। পদ থেকে এবার প্রশ্ন আসছে আপনারা দেখেছেন, শব্দ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে আপনারা দেখেছেন, প্রত্যয়, তারপর হচ্ছে কারক, উপসর্গ, সমাস থেকে প্রশ্ন আসছে আপনারা দেখেছেন, ধ্বনি, বর্ণ, নত্ব, সত্যবিধান, জ্যোতিচিহ্ন, সন্ধি, সন্ধি, এই জায়গাগুলো থেকে বাংলা ব্যাকরণের প্রশ্ন আসে। তাহলে বাংলা ব্যাকরণের আপনার সিলেবাস তো আপনাকে বলেই দিলাম। বাংলা ব্যাকরণে আসলে ব্যাকরণের জন্য কোন কোন টপিক পড়তে হয় সেটা আপনি এখন জেনে গেলেন, যে প্রয়োগ অপপ্রয়োগ, বানান বাক্যশুদ্ধি, শব্দ পদ, প্রত্যয়, কারক, উপসর্গ, সমাস, ধ্বনি ও বর্ণ, নত্ব, সত্যবিধান, জ্যোতিচিহ্ন, সন্ধি। খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। শব্দ এবং পদ এটা একটা চ্যাপ্টার আছে বোর্ড বইতে। P2 এর যে ম্যারাথন ক্লাস ছিল বাংলার, সেই ম্যারাথন ক্লাসে আমি বাংলা ব্যাকরণ বই যেটা আছে বোর্ড বই, সেই ব্যাকরণ বোর্ড বইটা পুরোটা পড়িয়েছিল। পুরো ব্যাকরণ বইটা ম্যারাথন ক্লাসে শেষ হয়েছিল, পুরো ব্যাকরণ বইটা। এবং ম্যারাথনের প্রথম ক্লাসেই ছিল শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? তখন তার নাম হয় পদ। স্যার এটা কি আপনার ক্লাস থেকে আসছে? হ্যাঁ, আমার ক্লাস থেকে আসছে, তবে এটা আমার ক্রেডিটের কিছু না, এটা বোর্ড বইতে আছে। এখন বিষয়টা হচ্ছে কি, ওই বোর্ড বইতে যে আছে ওটা খুঁজে বের করে দিছি, বা ওইটা ওই পড়ার সময় বলে দিছি যে এটা
হ্যাঁ এইটা, কিন্তু এটা যদি না বলতাম বা আপনি যদি নিজেও পড়তেন তাইলেও কিন্তু কমন পাইতেন। কমন যে পাইতেন না বিষয়টা ওটা না, সমস্যাটা হচ্ছে আপনি কি আসলে গুরুত্ব দিয়ে বিষয়টা পড়তেন কিনা, এটাই। গুরুত্ব দিয়ে যদি আপনি পড়েন তাহলে কোনো সমস্যা না, তাইলে আপনি কি মানে তাহলে এখানে আপনি প্রশ্ন পাবেন, কমন প্রশ্ন পাবেন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই জায়গা, প্রয়োগ অপপ্রয়োগ বানান ও বাক্যশুদ্ধি, শব্দ পদ প্রত্যয় কারক উপসর্গ সমাস, ধ্বনি ও বর্ণ, নত্য সত্যবিধান, জ্যোতিচিহ্ন সন্ধি, এই ছিল মোটামুটি গ্রামারের টপিক। গ্রামারের এই টপিকগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে গ্রামার মোটামুটি আমার কাভার হয়ে যাবে। এটার সাথে 9-10-এর যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা অবশ্যই পড়তে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে। এবার দেখেন, কিছু বিষয়ের জন্য শৈশব বা কৈশোরের শিক্ষাগুরুদের বেতের কথা স্মরণ করতে হবে। মনে আছে পিঠা খাওয়ার কথা, মনে আছে? ওই যে টেবিলের নিচে মাথা ঢুকে যে পিঠা, এটা মনে হয় আপনারা খান নাই কিন্তু আমরা খাইছি আমাদের সময়কায়। আমরা আমাদেরকে পিটাইতো এভাবে করে, খুব পিটাইতো, মনে হতো যে মাঝে মাঝে নিজেদেরকে মনে হতো আমরা কি গরু না মানুষ, এটাই আসলে মাঝে মধ্যে বুঝতে পারি না, এমন পিটান পিটাইতো খুব, মানে ভালোই পিটাইতো। হ্যাঁ, পিটাইটা আমিও খাইছি, কম টম খাইনি, ভালো খাইছি। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, যে টিচার কালকে মারবে সেই টিচারের পড়া কিন্তু শিখে গেছি। যে টিচার মারবে না, যে টিচার আসলে মারতো না, মোটামুটি একটু বেশি আদর যত্ন করতো, সেই টিচারের ক্লাস হচ্ছে বান্দর হয়ে ক্লাসের মধ্যে কি করছি, লাফাইছি, ঠিক না? ঘটনা তো এরকমই ঘটাইছি সবাই, ওকে। কিন্তু খেয়াল করেন, আপনি ঠিক যখন থেকে এসএসসি শেষ করে ফেলেছেন আপনাকে কিন্তু পড়াশোনার জন্য কেউ পিটাইছে আমার মনে হয় না। এইচএসসির পরে তো পড়াশোনার জন্য আপনাকে কে পড়াশোনার জন্য বলবে? উল্টা আপনিই তো সবাইকে জ্ঞান দিয়ে আসছেন, এই শোনো তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবা। অথচ আমরা নিজেরাই কিন্তু পড়াশোনা করতাম না, তাই না? এই তোমরা, এই তুই ক্লাস 10-এ না পড়িস, এখন জীবন না করলে কখন করবি, এখন পড়াশোনা না করলে কখন করবি, যেমন কত আমরা পড়াশোনা করি আর কি। হ্যাঁ, এই যে দেখেন, তার মানে আপনি আপনার যখন ইন্টারমিডিয়েট শেষ এরপর থেকে কিন্তু আপনি নিজে পড়াশোনা করেন নাই, অন্যকে জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কিছুই আপনি আসলে ওভাবে সিরিয়াসলি পড়েছেন কিনা। হ্যাঁ, কেউ কেউ এক্সেপশনাল আছে যারা ইউনিভার্সিটিতে খুব টপ র্যাঙ্কের আছেন, ওনারা পড়তে পারেন, ওনারা আসলে হেডস অফ। আমিও ওই আপনাদের মতোই, ঠিক আছে, অন্যজনকে জ্ঞান দিয়ে বেড়াইছি কিন্তু নিজে আসলে ওভাবে করে পড়ি নাই। খেয়াল করেন, চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পড়াতে ওই স্কুল লাইফে ফিরে যাইতে হবে। স্কুল লাইফে ফিরে যেতে হবে কোন পড়াগুলোর ক্ষেত্রে? এগুলা বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, এটার সাথে সমার্থক শব্দ। সমার্থক শব্দতে আপনার পড়তে হবে, ঠিক আছে। তো সমার্থক শব্দ কি বললাম? বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন এবং সমার্থক শব্দ, এগুলো আপনার কি করতে হবে? এগুলো আপনার ভালো করে পড়তে হবে। এগুলো ভালো করে পড়তে হবে কেন? এগুলো কিভাবে পড়তে হবে? এগুলো পড়তে হবে হচ্ছে ঠাডা মুখস্থ করতে হবে। ঠাডা মুখস্থ করতে হবে কেন? ওই যে বললাম, এগুলো আসলে এমন প্রশ্নগুলো আসলে এমন ভাবে আসে যে প্রশ্নগুলো আসলে আপনি যদি মুখস্থ না রাখেন তাহলে অপশনগুলো দেখে মনে হবে এও আনসার, বিও আনসার, সিও আনসার, ডিও আনসার, এরকম মনে হবে, ঠিক আছে। তো এ বি সি ডি চারটা আনসার হলে তো সমস্যা, তার মানে তো আপনি আনসারটা কি করবেন? ভুল করবেন, তাই না? তাহলে কি যেটা করতে হবে সেটা কি করতে হবে? সেটা হচ্ছে এগুলো আসলে আপনার কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন মুখস্থ ওই যে প্রেশার দিয়ে আপনার শিখে নিতে হবে। প্রেশার দিয়ে আপনি কিভাবে করবো? ওই যে ক্লাসে আপনার কাছ থেকে পড়া ধরা বলেন বা এগুলো, এই এই পড়াগুলো আপনার হচ্ছে ক্লাসে পড়া দিতে হবে, বা আমি বলে দিব কিভাবে এগুলো পড়বেন, ওভাবে করে এগুলো পড়ে নিতে হবে। আদারওয়াইজ এগুলো কিন্তু আপনার কি হয়ে যাবে, পরীক্ষা আপনার পড়া হবে না। আমরা আমরা একটা পড়াশোনা করি, আমরা এখন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি বা আমরা যারা গ্রাজুয়েশন শেষ করেছি বা যারা গ্রাজুয়েট, তারা এক ধরনের একটা পড়াশোনা করি, যে পড়াশোনাটার নাম আমরা দিয়েছি চোখ বুলানো পড়াশোনা। কি করি? একটু চোখ বুলিয়ে গিয়েছি ভাই। এমসিকিউ পরীক্ষাতে চোখ বুলিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা রিটেন পরীক্ষাতে চোখ বুলিয়ে নিলে আপনি আন্দাজে ইট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে কয়েকটা সেন্টেন্স আপনি লিখতে পারবেন, কিন্তু এমসিকিউ পরীক্ষাতে চোখ বুলিয়ে পড়ালেখার কোনো সুযোগ নাই। চোখ বুলিয়ে পড়ালেখা যারা করবে তারা প্রিলি ফেল করে ফেরত আসবে। এমসিকিউ পরীক্ষাতে কনক্রিট আনসার লাগবে। এটা মানে ক, মানে ক, এই ক এখানে খ, গ, উম, মানে ক, খ, গ, ঘ, চারটা অপশনের মধ্যে কতে আনসার আছে, মানে কতে আনসার আছে। হ্যাঁ, খ, গ আর ঘতে আর যদি তাকাইতে হয়, ওইটা খুঁজে খুঁজে বের করতে হয়, তাহলে আনসার ভুল হবে। কাজে আপনার কি করতে হবে? এই যে বিরোচন পার্টের যেগুলো আছে, বিরোচন পার্টের গুলো ঝাড়া আপনার কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে। এখন কথা হচ্ছে এগুলো কিভাবে করা যায়? এগুলো ওই যে বললাম আপনার, আমি ক্লাসে বলে দিব সমার্থক শব্দ। আসলে মনে করেন আপনাকে 15টা বা 20টা সমার্থক শব্দ দিয়ে দিলাম। 15টা বা 20টা সমার্থক শব্দ যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে 15টা বা 20টা সমার্থক শব্দ আপনার শিখে ফেলা খুব কঠিন কিছু না। হ্যাঁ, কঠিন কাদের জন্য কঠিন? যারা আসলে পড়াশোনা করে না তাদের জন্য কঠিন। আপনি যারা চোখ বুলানো পড়াশোনা করে তাদের জন্য কঠিন। যারা ঝাড়া মুখস্থ করবে এই 15টা বা 20টা সমার্থক শব্দ, তারা পরীক্ষাতে আসলে ভালো করবে। আর যারা চোখ বুলানো পড়াশোনা করবে তারা ওই পরীক্ষাতে আসলেও কনফিউজড হয়ে যাবে। বিষয়টা হয়ে গেছে এইটা। সো এগুলো আপনার কি করতে হবে? শিখতে হবে, কেমন? আচ্ছা, যারা সেশন দেখছেন, সেশন যারা করছেন, তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, বোর হচ্ছেন কিনা আপনারা যারা ক্লাসে আছেন বা যারা ফেসবুক লাইভ দেখছেন? বিরক্তিকর, বিরক্তির উদ্রেক হলে বলতে পারেন। বিশেষ করে যারা ক্লাসে আছেন, যেহেতু ওনারা অলরেডি পিটিওতে ভর্তি হয়ে গেছেন,
আপনাদের কোনো কমেন্ট থাকলে করতে পারেন, বা কোনো টেক্সট থাকলে বা কোনো মেসেজ থাকলে দিতে পারেন। ওকে, তাহলে যেটা বললাম ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার, আচ্ছা, একজন বলছেন আপনার চাকরির জার্নিটা শুনতে চাই। আমার চাকরির জার্নিটা অনেক বেশি উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। এটা আপনারা যারা ভর্তিকৃত আছেন তাদের সাথে একটা ওরিয়েন্টেশন ক্লাসের যদি থাকে, সুযোগ হয় ওরিয়েন্টেশন ক্লাস নেয়ার, সে ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিব। ঠিক আছে? এখন যেহেতু এটা এই ক্লাসটা ফেসবুক লাইভও চলছে, এই কারণে এখানে আর এটা আলোচনা করলাম না। যারা অ্যাডমিটেড আছেন তাদেরকে কোনো একটা ক্লাসে বলে দিব। ঠিক আছে? ওকে। একজন বলছেন ম্যাথ নিয়ে, ম্যাথ কি করবেন, ম্যাথের ব্যাপারে কথা বলবো, একটু পরেই বলবো, সাথে থাকেন। আশা করছি উত্তর পেয়ে যাবেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। চলেন, তাহলে এটা বললাম যেটা, যে প্রেশার ছাড়া পড়া হয় না। এখন দেখেন বাংলা সাহিত্য পাঠ দেখেন, এবার সাহিত্য পাঠ থেকে 8টা কোয়েশ্চেন আসছে, তাহলে সাহিত্য পাঠ তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে সাহিত্য পাঠ থেকে আসলে কি পড়তে হবে চলেন দেখি। সাহিত্য পাঠ থেকে এবার কিন্তু চর্যাপদ থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? সো প্রাচীন যুগ মধ্যযুগ তো আমরা পড়বই, এটা ছাড়া আহ আধুনিক যুগ, ব্যাংকের পরীক্ষাতে সাধারণত আধুনিক যুগ থেকে আপনার লিটারেচারের যে প্রশ্নগুলো আসে সেগুলো সাধারণত আধুনিক যুগ থেকে হয়ে থাকে। তাহলে আধুনিক যুগ থেকে যে ইয়েটা হবে, আধুনিক যুগ থেকে যেগুলো হবে, আধুনিক যুগ থেকে পড়ার মধ্যে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিএসসি নির্ধারিত 11 জন রাইটারকে, সেটা আমরা বলে দিব। এটা আছে। এরপর হচ্ছে এসএসসি এবং এইচএসসি সিলেবাস, এসএসসি এবং এইচএসসি সিলেবাসের সাহিত্য কর্মসমূহ যেগুলো আছে সেগুলো দেখতে হবে। এটা ছাড়া আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের কথা বলছি, এই সাহিত্যিকগুলা আপনারা মার্ক করে নিতে পারেন। যারা ক্লাস আসবেন তাদেরকে তো ক্লাস এগুলো ঠাডা মুখস্থ ঠোঁটস্থ করাই দিব। আচ্ছা, ভালো কথা, একটা কথা বলি, এই রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম, উপন্যাসগুলা ক্লাসে পড়িয়েছিলাম, তাই না? নৌকাডুবিটা সম্ভবত এবার আসছে, আমি যদি ভুল না করে থাকি। নৌকাডুবি মানে কোনটা? গল্পগুচ্ছ, গল্পগুচ্ছ তো ছোট গল্প নিয়ে। নৌকাডুবির প্রশ্ন আসছিল, নৌকাডুবি তো এটা ক্লাসে আমি নিজেরে পচাই পচাই এটা শিখাইছি উপন্যাসগুলা। হ্যাঁ, উপন্যাসের নামগুলো ক্লাসে নিজেরে পচাই শিখাইছি। সো এই যে উপন্যাসগুলা, ওই যে ওখান থেকে ক্লাস থেকে, মানে ক্লাস করলে উপকারিতাটা কি সেটা জাস্ট একটু বললাম। এটা ছাড়া দেখেন রবীন্দ্র নজরুল পড়বেন, জসিমউদ্দিন নকশিকাঁথার মাঠ থেকে প্রশ্ন আসছে এবার, মীর মশাররফ হোসেন, ফররুখ আহমদ। আধুনিক যুগে যে গুরুত্বপূর্ণ রাইটার আছে তাদের নামগুলো বলছি, কেউ চাইলে আপনার মার্ক করে নিতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, মীর মোশাররফ হোসেন, ফররুখ আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ, হাসান আজিজুল হক, শওকত ওসমান, মানিক বন্দ্যোপাধ্যায়। ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ, হাসান আজিজুল হক, শওকত ওসমান, মানিক বন্দ্যোপাধ্যায়। এটা ছাড়া আল মাহমুদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, মাইকেল মধুসূদন দত্ত, আলাউদ্দিন আল আজাদ। মোটামুটি এই রাইটারগুলো আধুনিক যুগ থেকে ভালো মতো পড়তে পারেন। কি কে? রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, মীর মোশাররফ হোসেন, ফরুক আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ, হাসান আজিউল হক, শওকত ওসমান, মানিক বন্দ্যোপাধ্যায়, আল মাহমুদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, মাইকেল মধুসূদন দত্ত, আলাউদ্দিন আল আজাদ। এবার আসেন বাংলা ভাষা ও সাহিত্য ভালো করার জন্য কি কি বই পড়া লাগবে। বাংলা ভাষা ও সাহিত্য পড়ার জন্য নবম ও দশম শ্রেণীর পুরাতন একটা বাংলা ব্যাকরণ বই আছে, নতুন একটা আছে। পুরাতন বই বলতে মুনির চৌধুরী স্যারের এই বইটার কথা বলা হচ্ছে, নতুন হচ্ছে এই বইটা। এখন এই বইটা কিভাবে পড়বো, কোনটা কোথা থেকে পড়বো? ওই যে আপনাদেরকে একটা বললাম, আহ, বাংলা ব্যাংক প্রিলি পাসের ট্রাম কার্ড, ওই লেখাটার মধ্যে আমি কোন চ্যাপ্টারটা কোন বই থেকে পড়বেন ওগুলো স্পেসিফিক ভাবে লিখে দিয়েছি। আপনারা কেউ লেখাটা বের করবেন, আজকে লেখাটা বের করে দেখবেন, ওখানে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলা আছে। আপনি এই দুইটা বোর্ড বই এভাবে করে শেষ করবেন। এটা কোন চ্যাপ্টার কোথা থেকে পড়বেন একদম ডিটেইলে, চ্যাপ্টারের নাম সহ, পাশে নতুন বই না পুরাতন বই, পুরাতন বইতে এই যে মুনি চৌধুরী স্যারের এই বইটা, পুরাতন বই বলতে এটাকে বোঝানো হয়েছে, নতুন বই বলতে এই বইটাকে বোঝানো হয়েছে বাংলা ব্যাকরণের। হ্যাঁ, এইভাবে করে একদম ডিটেইলে লেখা আছে। এরপর সাহিত্য আর এই আর কি কি পড়তে পারেন দেখেন, আর হচ্ছে দেখেন বাংলা প্রশ্নপাঠ একটা বই আছে, এই প্রশ্নপাঠ বইটা যেটা হচ্ছে জব সলিউশন, বাংলার জব সলিউশন টাইপের আর কি, এই বইটা দেখতে পারেন, বাংলা জব সলিউশন। পিটু এর লেকচার, পিটু এর ক্লাস লেকচার, এতটুকু নিশ্চয়তা দিতে পারি সরাসরি কমন পাবেন। বেশ কিছু প্রশ্ন সরাসরি কমন পাবেন, এটা আমার কথা না, যারা এর আগে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে ভেরিফাই করে নিতে পারেন কথাটা। এটা ছাড়া লেকচার বই, পিটু এর যে লেকচার বই আছে সেই লেকচার বই, এই হচ্ছে আপনার বাংলা। আর যদি মনে করেন যে আপনার ফেসবুক লাইভে যারা আছেন তারা বলতে পারেন যে স্যার আমি তো পিটু এতে অ্যাডমিটেড না, তাইলে আমি আসলে কিভাবে বলবো, আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বোর্ড বইটা দুইটাই আপনি পিটু এর পিটু এর যে ফেসবুক পেজে আমি যেভাবে বলেছি ওভাবে করে বাংলা ব্যাকরণের এই দুইটা বই আপনি অ্যানালাইসিস করে ব্যাকরণ পার্টটা পড়েন। এটার পাশাপাশি বিগত প্রশ্নগুলোর জন্য প্রশ্নপাঠ বইটা দেখেন, এবং বাজারে প্রচলিত যে কোনো একটা প্রকাশনের বই নিয়ে আপনি পড়তে পারেন।
ঠিক আছে, এবার আসেন ইংলিশে কি করব। ইংলিশে হচ্ছে লিটারেচার থেকে এবার 5 নম্বরের প্রশ্ন আসছে। লিটারেচারে সাধারণত প্রশ্ন আসে না, কাজে লিটারেচার নিয়ে এত বেশি প্যানিক। আরো একটা দুইটা পরীক্ষা অবজার্ভ করেন, তারপর বোঝা যাবে আসলে ইংলিশ লিটারেচার থেকে রেগুলার প্রশ্ন হচ্ছে কিনা। ঠিক আছে, তারপর আমরা লিটারেচার থেকে যেহেতু একবার প্রশ্ন আসছে, এবার লিটারেচার নিয়ে আমরা কিছু একদম দুই দুই থেকে 3 পেজ পড়লেই এনাফ, আশা করছি এর বাইরে লাগবে না। তো ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারি এইগুলো মিলে 25 মার্ক। ইংরেজি অংশে মূলত দুই ধরনের প্রস্তুতি, একটা হচ্ছে ভোকাবুলারি বেসড প্রস্তুতি আর একটা হচ্ছে গ্রামার বেসড প্রস্তুতি। যারা ব্যাংকের প্রিলি পাস করতে চান, যারা ব্যাংকের জন্য চিন্তা ভাবনা করছেন যে ব্যাংক জব যাদের জন্য আরাধ্য জব হবে, বা ব্যাংকের জবে যারা বা ব্যাংক প্রফেশনে যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো ব্যাংকে চাকরি পেতে হলে বা ব্যাংকে ইংরেজিতে ভালো করতে হলে ভোকাবুলারিতে ভালো করার কোনো বিকল্প নাই, ভোকাবুলারি আপনার ভালো করতেই হবে। এটা ছাড়া গ্রামারের তো প্রয়োজনীয়তা সবসময় আছে, কারণ গ্রামার আপনি না পারলে আপনি ভালো ইংলিশ লিখতে পারবেন না। ওকে, তাহলে আমার এই দুইটা বিষয় গেল। এখন হচ্ছে এগুলো কিভাবে পড়া যায় দেখেন। ভোকাবুলারির জন্য আমরা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে, অ্যানালজি, অডম্যান আউট, স্পেলিং, এগুলো সবগুলো হচ্ছে ভোকাবুলারির পার্ট। এখন এগুলো ভোকাবুলারি পার্ট, এগুলো আসলে কিভাবে পড়তে পারি দেখেন। আচ্ছা, এটা ছাড়া গ্রামারের প্রিপারেশনের জন্য দেখেন রাইট ফর্ম অফ ভার্ব আছে, পার্টস অফ স্পিচ, কারেকশন, ন্যারেশন, ভয়েস, জিরান এন্ড পার্টিসিপল সেন্টেন্স, এই টপিকগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য দরকার। এই ইংলিশ গ্রামার এর বাইরে কিছু দরকার হবে না। রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, কারেকশন, ন্যারেশন, ভয়েস, জিরান এন্ড পার্টিসিপল সেন্টেন্স, এগুলো আপনার হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য আমরা এগুলো দেখব। ভোকাবুলারি হচ্ছে ট্রাম্প কার্ড, মানে ইংরেজির জন্য বলছে ভোকাবুলারি ট্রাম্প কার্ড, কারণ হচ্ছে 50% আপনার যে কোয়েশ্চেনগুলো ইংরেজি কোয়েশ্চেনে 25-50% প্লাস কোয়েশ্চেন হচ্ছে ভোকাবুলারি থেকে আসবে। আপনি ভোকাবুলারিটাকে ভাগ করে নেন। আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, আপনার যদি P2 এর এডমিটেড হন, তাহলে P2 এর যে ভোকাবুলারি বই যেটা আছে ওটা থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আপনি 5 দিন সময় নিয়ে শেষ করে ফেলেন, আজকে থেকে 5 দিন সময় নিয়ে। 5 দিন লাগবে না, তারপর ধরলাম 5 দিন, 5 দিন এটার জন্য সময় দিলে মোর দেন এনাফ। ফ্রেজ এন্ড ইডিয়মস এটার জন্য 5 দিন সময় দেন, তাহলে 5-5-10 দিন। এই 10 দিনের মধ্যে ভোকাবুলারির বিশাল একটা পোর্শন আপনার ক্লিয়ার হয়ে যাবে। অ্যানালজি, অ্যানালজি এবার আসে নাই, তবে অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, এটার জন্য 5 দিন সময় দেন। তাহলে মোট 15 দিনের মধ্যে ইংরেজি ভোকাবুলারির বিশাল একটা পোর্শন আপনার জন্য ইয়ে হয়ে যাচ্ছে। এগুলোর জন্য আপনি P2 এর ভোকাবুলারি বই, যে বইটা জিআরই বিগ বুক থেকে শুরু করে প্রতীকযোশা যে বইগুলো আছে সবগুলো বইয়ের একটা নির্যাস এই P2 এর ভোকাবুলারি বুকটা। অথবা আপনি যদি P2 এ অ্যাডমিটেড না হন বা P2 এর ভোকাবুলারি বই যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি এগুলো জিআরই বিগ বুক থেকে পড়তে পারেন। স্পেলিং এর জন্য যেটা বলবো, স্পেলিং এর জন্য শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন পড়েন, বিগত যে প্রশ্নগুলো আছে স্পেলিং থেকে বিগত যে প্রশ্নগুলো আছে শুধু এগুলো শেষ করেন। সিনোনিম অ্যান্টোনিমের জন্য বিগত 10 বছরের ব্যাংক কোয়েশ্চেন পড়েন। এই বিগত 10 বছরের সিনোনিম অ্যান্টোনিমের ব্যাংক কোয়েশ্চেন শেষ করতে আমি ধরলাম আপনার 25 দিন লাগবে, এখানে ধরলাম 5 দিন, স্পেলিং এর জন্য ধরলাম 5 দিন লাগবে। তাহলে এখানে কয়দিন গেল? 15 দিন, এখানে 5 15 5 20 দিন, 20 25 45 দিন। আপনি 50 দিনের একটা কি করেন, চ্যালেঞ্জ নেন। 50 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, 50 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জ আপনি নেন। এই চ্যালেঞ্জটা নিয়ে 50 দিনের মধ্যে আমি আপনাকে যেভাবে গাইড করলাম ওভাবে করে যে কোনো বই থেকে, আপনি যদি P2 এর হন তাহলে P2 এর ব্যাংক ভোকাবুলারি বই অথবা অন্য যে কোনো বই থেকে আপনি 50 ডেজের ইয়ে নিয়ে আপনি ধৈর্য ধরে শেষ করেন। কিন্তু আপনি কখনো এটা করবেন না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তেছেন, একদিন দুদিন পড়ার পরে আপনার কাছে বিরক্ত লাগলো, ওইটা বাদ দিয়ে আপনি আবার অ্যানালজি কয়দিন পড়লেন, তারপর আবার অ্যানালজি একদিন পড়ার পর আবার বিরক্ত লাগলো, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কতটুকু পড়লেন, এভাবে না। ধৈর্য, চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। এখন কথা, স্যার ভোকাবুলারি পড়তে মনে থাকে না, ভোকাবুলারি তো ভুলে যায়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনি 5 দিন সময় দিলাম, আপনি 4 দিন শেষ করবেন, একদিন রিভিশন দিবেন, ঠিক আছে, এভাবে করে শেষ করবেন। এখানে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মনে করেন যে টোটাল হচ্ছে কত, 70টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনি শেষ করছেন ধরুন 70টা। এই 70টার মধ্যে আপনার 35 থেকে 40টা মনে থাকবে, বাকি 30টা আপনি ভুলে যাবেন, এটা আমিও জানি, কোনো সমস্যা নেই, ভুলে যাওয়া নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আপনি আপনি মানুষ বলে আপনি ভুলতেছেন, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছুই নাই। এভাবে করে আপনি পড়েন, তাহলে একবার আপনি কয়দিন, আপনি 50 ডেজ চ্যালেঞ্জে একবার একটা ভোকাবুলারি বই আপনি কি করলেন, 50 ডেজ চ্যালেঞ্জ নিয়ে একবার একটা ভোকাবুলারি বই শেষ করলেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে 25 ডেজ, মানে ওটার অর্ধেক দিন, 25 ডেজ চ্যালেঞ্জ নিয়ে এই বইটাকে কি করেন, রিভিশন দেন। তাহলে কয়দিন হলো, 75 ডেজ, তার মানে হচ্ছে 2 মাস 15 দিন, ঠিক আছে, 2 মাস 15 দিন। এরপর 15 ডেজ একটা চ্যালেঞ্জ দেন, 15 ডেজ চ্যালেঞ্জ নিয়ে এটাকে থার্ড বার রিভিশন দেন। আমি যেভাবে বলতেছি এভাবে করেন, থার্ড বার রিভিশন দেন। তাহলে 90 ডেজ, 90 ডেজ মানে হচ্ছে 3 মান্থ, 3 মান্থ সময় দেন। বাংলাদেশে চাকরি পরীক্ষার কোন ভোকাবুলারিটা আপনার কাছে কঠিন লাগে বা কোন ভোকাবুলারিটা আপনি পারেন না, হ্যাঁ সবগুলো পারবেন এমন তো কোনো কথা নাই, অন্ততপক্ষে ভোকাবুলারিতে এই যে 13 বা 14টা কোয়েশ্চেন আসছে, 14টা কোয়েশ্চেনের মধ্যে 8 থেকে 9টা কোয়েশ্চেন আপনি পারবেন, এটা লিখিত গ্যারান্টি আমি দিতে পারবো, যদি আপনাকে এভাবে যেভাবে বলছি 3 মাস সময় ধরে ধৈর্য ধরে আপনি পড়েন। কিন্তু আপনি পড়বেন না,
আপনার সমস্যাটা কি হবে জানেন? আপনার সমস্যাটা হবে আপনি 3 মাস ধৈর্য ধরার মতো মেন্টালিটি আপনার মধ্যে নাই। মনে রাখবেন, চাকরি পাওয়াটা টেম্পারামেন্টাল একটা বিষয়। আপনি কতটুকু ধৈর্য ধরতে পারতেছেন এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এই যে বললাম ধারাবাহিকভাবে পড়াশোনা করা, ধারাবাহিকভাবে তো আপনি যদি পড়াশোনা না করেন, ধারাবাহিকভাবে যদি আপনি পড়াশোনা না করেন, আপনি কয়দিন এটা পড়লেন, কয়দিন এটা পড়লেন, কয়দিন এই বই থেকে, কয়দিন সেই বই থেকে, কয়দিন তো অমুক বই থেকে, এভাবে করে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কোনো পার্টিকুলার বই আপনার একেবারে শেষ হবে না। এবং কোনো পার্টিকুলার বই যদি একেবারে শেষ না হয় বা একবারে শেষ না হয় বা ওটা যদি আপনি কাপল অফ টাইমস রিভিশন না দেন, তাহলে ভাই আপনি যেখানে আছেন সেখানে থেকে যাবেন, আপনার কোনো উন্নতি হবে না। হ্যাঁ, আন্তাজে দাগিয়ে কিছু পরীক্ষা আপনি পাশ করতে পারবেন, কিছু ভোকাবুলারি আপনার হচ্ছে আসবে যে আন্তাজে অপু 10 20 30 40 করে দাগাইছি, কিছু ভোকাবুলারি হয়ে গেছে, এভাবে হয়তো হয়ে যাবে। কিন্তু কনফিডেন্টলি ভোকাবুলারি দাগায় আপনি আসলে আনসার করতে পারবেন না। এখন আপনার একটা কমন কোশ্চেন, কমন সমস্যা, স্যার ভোকাবুলারি তো মনে থাকে না, এখন কি করব? ভাই ভোকাবুলারি মনে আপনার যেমন থাকে না, ভোকাবুলারি মনে তেমন আমারও থাকে না, ভোকাবুলারি মনে আপনাকে যিনি ইংলিশ পড়ান ওনারও থাকে না। এটা নিয়ে অনেক বেশি হাহুতাশ করার মতো কোনো কিছু নাই। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? তো কিভাবে পড়বেন আপনাকে আমি একদম পূর্ণাঙ্গভাবে বলে দিলাম। আপনি প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরেন, এটাকে 5 দিন সময় দেন। 5 দিন আপনি ভোকাবুলারি মানেই জানেন যে পৃথিবীতে ভোকাবুলারি মানে ওয়ান ওয়ার্ড আছে। ওয়ান ওয়ার্ড ছাড়া পৃথিবীতে আর কোনো ভোকাবুলারি নেই। ওয়ান ওয়ার্ড গুলো আমার শেষ করতে হবে 5 দিনে। এবং কিভাবে শেষ করতে হবে? ঝাড়া মুখস্থ। ঝাড়া মুখস্থ মানে সেই মুখস্থ না স্যার মনে থাকে না, মনে না থাক, আপনি মুখস্থ করতে থাকবেন। দিন শেষে আপনি রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন আজকে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়লাম, আচ্ছা কোন কোন ওয়ার্ডটা জানি পড়ছি, এই ওয়ার্ডটা পড়ছি, এটা কোনটা, ওইটা কোনটা, সেটা কোনটা, এভাবে করে একটু একটু চিন্তা করবেন। চিন্তা করে করে দেখবেন এভাবে আপনি, এখন কথা হচ্ছে আপনি আসলে নিজের জন্য ওই পরিশ্রমটা করছেন কিনা। আপনি যদি নিজের জন্য ওই পরিশ্রমটা করেন তাহলে আমি যেটা বলছি এটাই এনাফ। আপনার আর ওই ওই বইয়ে কি আছে, তমুক বইতে কি আছে, হ্যাঁ, এই সব দিকে আপনার আসলে যাইতে হবে না। কিন্তু আপনি যদি ওই যে বলেন, আপনি যদি ট্র্যাক ধরে না হাঁটেন, আপনি যদি এলোমেলোভাবে হাঁটেন, তাহলে 1 সপ্তাহ, 15 20 দিন, 1 মাস পরে গিয়ে আপনি আবার অন্য কোনো সিনিয়রের কাছ থেকে, অন্য কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে আপনি কি করবেন, সাজেশন নেবেন, কিন্তু আখেরে কোনো লাভ হবে না। আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। পৃথিবীতে যত টেকনিকই বলেন, যত কিছুই বলেন, পড়াশোনা করার চাইতে বড় টেকনিক পৃথিবীতে কোনো কিছু নাই। যত কিছুই বলেন আপনার দিন শেষে পড়তে হবে, সেটা যেভাবেই হোক আপনি পড়েই কিন্তু এটা শেষ করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভোকাবুলারির জন্য। তো কিভাবে ভোকাবুলারি প্রস্তুতি নেবেন, এটা হচ্ছে পিটুয়েতে যারা আছেন তারা কাহুত খেলতে পারবেন। যেমন হচ্ছে যে বললাম 5 দিন হচ্ছে আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 5 দিন পরে ষষ্ঠ দিনের দিন বা 5 দিন পঞ্চম দিন রাত্রে গিয়ে আপনাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর একটা কাহুত হইলো। কাহুত মানে একটা কুইজ টাইপের গেম, যেটা হচ্ছে আমরা আমাদের স্মার্টফোন থাকলে আমরা সহজেই খেলতে পারি। সেখানে আপনি কি করলেন, কাহুত খেললেন। কাহুত খেললে আপনার হচ্ছে কি, ওই যে ভোকাবুলারি পিটু এর ভোকাবুলারি বইয়ে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা আছে ওখানে যখন কাউত খেলে আপনি কি করবেন, শেষ করবেন এটা, মানে কাহুত খেলবেন, ওইটা শেষ করার পর তার মানে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর প্র্যাকটিস হয়ে গেলে কাহুত খেলা মানেই তো পুরস্কার, তো আপনি কাহুত খেললে ডেফিনেটলি কি পাবেন, পুরস্কার পাবেন। সো পিটুয়েতে আপনি কি করবেন, কাহুত খেলবেন, দ্রুত আনসার করবেন, এবং যত দ্রুত আনসার করবেন তত আপনি কি করতে পারবেন, বেশি মার্ক পাবেন, বেশি পয়েন্ট পাবেন। বেশি পয়েন্ট পাওয়া মানে আপনি কি পাওয়া, পুরস্কার পাওয়া। এখানে পিটুয়েতে যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন, এই কাহুত গেমগুলোতে যারা অংশগ্রহণ করেন তাদেরকে কিন্তু পিটুয়ে প্রচুর পুরস্কার টুরস্কার দেয়, ঠিক আছে? এইবার আমি পরের পার্টে যাচ্ছি। গ্রামার বেস টপিকগুলো আসলে কোত্থেকে পড়বেন এটার জন্য যেটা বলবো, পিটুয়েল লেকচার বুক, যাদের কাছে পিটুয়েল লেকচার বুক থাকবে থাকবে, আর যাদের কাছে পিটুয়েল লেকচার বুক নাই তারা হচ্ছে ক্লিফটোফেল থেকে পড়তে পারেন। তারা ক্লিফটোফেল থেকে গ্রামার পার্টটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? অথবা বাজারে আসলে প্রচলিত অনেকগুলো বই আছে আরো, ওখান থেকেও চাইলে আপনি কি করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে? গ্রামার আসলে ওরকম হেডেক হবে না, আপনি ভোকাবুলারিটা খুব বেশি কি করবেন, গুরুত্ব দিবেন। যেটা বললাম সেটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন, গ্রামারের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে গ্রামার লাগবে আপনার রাইটিং পার্ট ভালো করার জন্য। প্রিলিতে তো লাগবেই, প্লাস হচ্ছে রাইটিং পার্ট ভালো করার জন্য গ্রামার বেসিক ধরে পড়বেন। তবে প্রিলিতে ভালো করার জন্য বা রিটেনের টিকিট পাওয়ার জন্য ইংলিশে ভালো করতে হলে ভোকাবুলারি ভালো করতে হবে। আচ্ছা, একজন বলছেন পিটু এর বই নিতে চাচ্ছি। পিটু এর বই নিতে চাইলে পিটুয়েতে একটু যোগাযোগ করবেন, ওরা আলাদা করে বই দেন কিনা আমি জানি না, এটা একটু জিজ্ঞেস করে নিতে পারেন, ঠিক আছে? বাংলা দ্বিতীয় বই দুটো আচ্ছা, একজন ফেসবুক লাইভে একজন প্রশ্ন করছেন, বাংলা দ্বিতীয় বই দুটো বই থেকে কোন টপিক পড়বো, এটা দেওয়া যাবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনি পিটু এর যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ব্যাংক জব প্রস্তুতি বাংলা নামে সার্চ দিবেন, তাইলে দেখবেন আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা এটা পেয়ে যাবেন বাংলা দুই বইটা থেকে, কি আমি একদম চ্যাপ্টার ধরে বলে দিয়েছি, ওখানে পাবেন ওটা, ঠিক আছে? ওটা সবার জন্যই ওপেন। ওকে, আশা করছি আনসার পেয়েছেন। ওকে, এবার আসেন ম্যাথ প্রস্তুতি। ম্যাথ নিয়ে অনেকেরই ভয়, আমি জানি ম্যাথ আসলে অনেকের কাছে একটা আতঙ্কের নাম, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা অনেকেই আসলে ম্যাথকে একটু ভয় পান। আমাদের ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন ম্যাথ নিয়ে, উনি আছেন আশা করছি, তাই না? আচ্ছা, আমি আপনাদের কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ম্যাথ নিয়ে ভয় আছে, ম্যাথ নিয়ে এখন আলোচনা করব।
বুক নিয়ে আমি বইয়ের কথা প্রত্যেকটা টপিকের পরপর প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্টের পরপর বইয়ের বিষয়ে ধারণা আপনাদেরকে দিয়েছি, আশা করছি তো পেয়েছেন। ব্যাচ একেও কি নতুন ক্লাস দেওয়া হবে? ব্যাচ একে বলতে আমি জানি না, এটা ব্যাচ এক বলতে কোনটাকে বলছেন জানি না, তবে যে এটা 10 তারিখ থেকে 24 সাল ভিত্তিক যে সেটার ক্লাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে এটা জানি। জাস্ট পিটিও লেকচার ফলো করা কি এনাফ স্যার? পিটিও লেকচার ফলো করা এনাফ কিনা, পিটিও লেকচার আপনি পিটিও লেকচার আগে শেষ করবেন, সেটা রিভিশন দিবেন, এরপর পিটিও তে যে ইনস্ট্রাকশনস দিবে ওই ইনস্ট্রাকশনস অনুযায়ী পড়াশোনা করবেন, তাইলেই এনাফ। স্যার বাংলা সাহিত্য প্রতিটা কবি লেখকের সবগুলো লেখা বইয়ের নাম সবই কি মুখস্থ করতে হয়? না, সবগুলো মুখস্থ করতে হয় না, সেগুলো আসলে কোনটা কোনটা পড়তে হয়, কোনটা কোনটা এগুলো গুরুত্ব নিয়ে মানে গুরুত্ব দেখে দেখে পড়বেন আর কি। আচ্ছা, আপনি চাইলে যে কোনো ওই যে যেটা বললাম, আপনার কাছে যে ব্যাকরণের যে বইটা আছে সেই বইটাই হবে, সেই বইটাই চলবে, কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটি থেকে একটা প্রশ্ন করেছি, এটা যদি সলভ করি তাহলে গভর্নমেন্ট প্রাইভেট জবের জন্য ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে কি? যেমন প্রাইভেট আইভি কোশ্চেন করে, সেক্ষেত্রে কি এই বুক কতটা হেল্প করবে? আর পিটুএ ভোকালের বুকটা কমপ্লিট করলে আলাদা করে ওয়ার্ড স্মার্টের মতো বই পড়ার কি দরকার আছে? যেহেতু স্যার আমি প্রাইভেট ব্যাংকে এক সময় চাকরি করেছেন আমার জানা মতে, তাই আর কি একটু যদি আনসারগুলো গুলো দয়া করে দিতেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার কোশ্চেনটা খুব ভালো ছিল, আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। প্রথমে বলি সেটা হচ্ছে ভাই, প্রিলির প্রস্তুতিতে এটা হচ্ছে মনসুর হাসান, আপনাকে বলছি প্রিলির প্রস্তুতিতে আমি একটা কথা হয়তো এতক্ষণ আমার সেশনে থেকে একটা কথা আপনি বুঝতে পেরেছেন, আমার আসলে মূল ফোকাসের জায়গাটা কোথায়। আপনার কাছে যার কাছে যে বইটাই আছে সেই বইটা খুব মনোযোগ দিয়ে পড়াটা খুব জরুরি। প্রথম বিষয় হচ্ছে এটা। কেন এটা জরুরি? এটা জরুরি, এটার কারণটা হচ্ছে দেখেন, আমরা কম বেশি আমরা যারা চাকরি প্রার্থী আছি বা চাকরি প্রস্তুতি যারা নিচ্ছি তারা একটা কমন ভুল করি, একই প্রকাশনী 4-5টা বই আমরা কালেকশন করি কিন্তু কোনো বই পারফেক্টলি শেষ করি না। চাকরিতে চাকরির বাজারে সফল হওয়ার জন্য বা প্রিলিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে রিভিশন। রিভিশনের কোনো বিকল্প নাই। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন, মনে করেন আপনার কাছে একই সাবজেক্টের 5টা আলাদা প্রকাশনীর বই আছে, 5টা ডিফারেন্ট প্রকাশনীর বই, প্রত্যেকটা বই ভালো, নো ডাউট প্রত্যেকটা বই ভালো, বাট আলাদা প্রকাশনী 5টা বই আছে। আপনি ধরলাম বাংলা সমাস পড়লেন এই বই থেকে, উপসর্গ বললেন ওই বই থেকে, তারপর হচ্ছে কারক পড়লেন আরেকটা বই থেকে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন তো আপনার রিভিশন দিতে হবে। আপনি রিভিশনটা কোন বই থেকে দিবেন? আপনি কি তখন খুঁজতে থাকবেন এই আমি এটা কোন বই থেকে পড়ছি ওখানে যাব? কখনোই হবে না। মোর ওভার আপনার কাছে অনেক বেশি বই যখন থাকবে, কোনো বই আপনি পারফেক্টলি শেষ করবেন না। একটা কথা মনে রাখবেন, চাকরিতে যারা মানে চাকরি প্রাপ্তিতে সফল হওয়ার জন্য একই সাবজেক্টের 5টা ভিন্ন বই পড়ার থেকে একটা বইকে 5বার রিভিশন দেওয়া ভালো। ওকে, এবার আসেন আপনার কোশ্চেনে। আপনার কোশ্চেন আপনি জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বইটা এনাফ হবে কিনা। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এখানে যে যে টাইপের ম্যাথগুলো দেখানো হবে সেই টাইপগুলো আপনি যদি আত্মস্থ করতে পারেন তাহলে আই থিঙ্ক এনাফ। বাট যদি আপনার মনে হয় আপনি এর চেয়ে তো আরো বেশি কিছু করতে চান, সেটার ব্যবস্থাও পিটুএ থেকে করা হবে। সেটা হচ্ছে আপনি যে বইটা আপনাকে দেওয়া আছে আপনার প্রথম কাজ হবে সেই বইটা ধরে ওই বইটা অন্ততপক্ষে 2বার শেষ করা, এবং ওই বইতে কোনো রকম কোনো প্রবলেম নাই আপনি এটা মানে কি করা, এনশিওর করা যে এই বইতে আমার কোনো প্রবলেম নেই, এই বইতে কোনো ম্যাথই আমাকে আটকাতে পারবে না, এই বইয়ে যা ম্যাথ আছে সব আমি পারি। আপনি যখনই এই কন্ডিশনে পৌঁছাবেন বা যখনই আপনি এই অবস্থাতে থাকবেন তখন আপনি সাজেশন শেষ, এবার আমার আসলে কোন বইয়ে যেতে হবে। আপাতত আপনার যেটা কাজ হবে সেই বইটা, ওই যে বইটা আপনার কাছে আছে সেই বইটা কমপক্ষে 2বার শেষ করা এবং ওখানে কোনো রকম প্রবলেম যাতে আপনার না থাকে সেটা এনশিওর করা। এবার আছেন ভোকাবুলারি। ভোকাবুলারির ক্ষেত্রে আপনি একটা বইয়ের কথা বলছেন, ওয়ার্ড স্মার্ট বইয়ের কথা বলছেন, খুবই ভালো বই, বাজারে অসম্ভব অসম্ভব ভালো বই, নো ডাউট। কিন্তু এই বইটা আপনি কি হজম করতে পারবেন কিনা বা এই বইটা আপনি শেষ করতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঠিক আছে? সো এখন আপনি যদি ওই বই শেষ করতে না পারেন বা ওই বই যদি, যেমন আমার কথা যদি বলি, ভাই আমি সারেন্ডার করছি, আমি ওই বই আমার কাছে আছে আমি শেষ করতে পারিনি, এটা আমার, আপনি হ্যাঁ হইতে পারে স্যার আপনি আপনি পারেন না, আপনি আপনি ভালো না, আপনি আপনি হচ্ছে কি খারাপ বলে আপনি পারেন না, আপনি খারাপ স্টুডেন্ট, আপনি ওই কারণে পারেন না, আমি তো ভালো স্টুডেন্ট পাবো। ওকে, আপনি ভালো স্টুডেন্ট হলে আপনি যদি পারেন ওয়েল অ্যান্ড গুড, আপনি অবশ্যই ডেফিনেটলি বইটা পড়তে পারেন, কিন্তু ওই বইটা আমার কাছে মনে হয়েছে ওই বইটা ডাইজেস্ট করাটা টাফ। এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে বা প্রিলি পাস করার ক্ষেত্রে যে পরিমাণ ভোকাবুলারি আসে সেই ভোকাবুলারিগুলো পারার জন্য অত বড় একটা বই 2 থেকে 3বার শেষ করা যে কোনো প্রার্থীর জন্য অনেক বিশাল একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা বেশিরভাগ প্রার্থী নিতে পারবেন না। এবং করবেন কি, 6-7 পেজ বা 8 পেজ ওই বইটা থেকে পড়ার পরে উনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন,
তার চাইতে আপনি অন্য কোনো বই, যেমন আপনাকে যে বইটা বলা হচ্ছে P2 এর ভোকাবুলারি বই যেটার কথা আপনি বললেন, সেই বইটা যদি আপনি কাপল অফ টাইমস শেষ করেন আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ ওয়ার্ড স্মার্ট বইটা আমি শিওর মানে এখানে 100 জন প্রার্থী যদি থাকেন, 100 জন প্রার্থীর মধ্যে অন্ততপক্ষে 70 থেকে 75% প্রার্থী থাকবেন যারা এই বইটা পুরোটা কখনোই কমপ্লিট করতে পারবে না, এটা একদম নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারি। হ্যাঁ, এখন কেউ যদি বলেন যে আপনার কাছে চ্যালেঞ্জ নিলাম আমি শেষ করব, আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে ওটা আপনি শেষ করতে পারবেন, ওটা ওটা ইস্যু না। কিন্তু আপনি আসলে এমনি নর্মাল প্রসেসে যদি যান আমার মনে হয় সেটা শেষ করা সম্ভব না, বা সেটা শেষ করা একটু ডিফিকাল্ট আর কি। সম্ভব না অসম্ভব বলে কোনো কিছু নাই, বাট একটু ডিফিকাল্ট, এটা এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আর আপনি যেটা বলছেন এখানে যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নিলে আপনার প্রাইভেট ব্যাংক সহ কভার হয়ে যাবে। ঠিক আছে। লিটারেচার 3টা পেজ কি সবাইকে দিবেন যারা P2 এর স্টুডেন্ট না? এটা আপনার ফেসবুক পেজে হয়তো দিয়ে দেওয়া হবে। এটা 24 সাল ভিত্তিক যারা শুরু করছে, বা 24 সাল ভিত্তিক যারা শুরু করছে, বা অনেকে বলছে হচ্ছে সামনে হয়তো অফিসার জেনারেল পরীক্ষা হইতে পারে, কখন এই মাসে যদি হইতে পারে, তাদের পরীক্ষার আগে হয়তো দিয়ে দেওয়া ট্রাই করব আমি, সেটা এখনো ইয়ে না, বাট হচ্ছে যদি করি তাহলে হয়তো ফেসবুক পেজে যদি দিয়ে দেওয়া হয় P2 এর, আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন সেটা। হ্যাঁ, P2 এর ফেসবুক পেজে যেটা দেওয়া হয় সেটা তো সবার জন্য ওপেন করা হয়, ওপেন রাখা হয়। ঠিক আছে। ওকে। আচ্ছা তাহলে আমি একটু কন্টিনিউ করি। হ্যাঁ, পরে বাকি প্রশ্নগুলো পরে নিচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসেন ব্যাংক প্রস্তুতি নিয়ে যে কথাটা বলবো, প্রিলিমিনারিতে 20 থাকে নর্মালি। এখনের যে পরীক্ষাগুলোর ট্রেন্ড, সেই ট্রেন্ডে আসলে 20 মার্কের প্রশ্ন হচ্ছে, লিখিত পরীক্ষা তো ম্যাথ আসে, তাই প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে প্রিলি এবং লিখিত দুই জায়গাতে কাজে লাগে। একটা কথা মনে রাখবেন, আমি আমার প্রত্যেকটা সেশনে একটা কমন কথা বলি, প্রিলি ম্যাথ বলে কোনো কিছু নাই, মনে রাখবেন। প্রিলির ম্যাথ বলে কোনো কিছু হয় না, ম্যাথ মানি রিটেন ম্যাথ, ম্যাথ মানি হচ্ছে লিখিত ম্যাথ। কারণ ওই যে আপনি শর্টকাট দিয়ে পড়বেন, এদিকে 10% বাড়লে ওদিকে 10% কমলে আনসার এটা আসবে, এই আনসার আপনি প্রিলিতে খাটাইতে পারলেও আলটিমেটলি রিটেনে গিয়ে ডাব্বা মারতে হবে যদি আমরা এভাবে করে করি। ঠিক আছে, আমি একটু মানে হয়তো একটু কর্কশভাবে বললাম কথাটা, কেউ মাইন্ড করেন না। বাট রিয়েলিটি হচ্ছে এটাই, আমরা যদি ম্যাথ না বুঝে শর্টকাট ধরে ম্যাথ করি তাহলে জীবনে কখনো ম্যাথ শেখা হবে না, আর ম্যাথ না শিখলে আমি রিটেনে কখনোই ভালো করতে পারবো না। মনে রাখবেন, ব্যাংক ম্যাথ বা ম্যাথ মানেই হচ্ছে রিটেন ম্যাথ। যে মানুষ রিটেন ম্যাথ পারবে সে প্রিলি ম্যাথ তার জন্য কোনো ইস্যু হবে না। কিন্তু যে মানুষ আপনার হচ্ছে প্রিলি পারে, মানে শর্টকাট ওয়েতে ম্যাথ করে, ম্যাথ শেখার চেষ্টা করে, সে আসলে রিটেনে গিয়ে ধরা খাবে। এসওতে লিটারেচার তো খেলা দেখালো, এটার ব্যাপারে অনেক আগেই বলে ফেলেছি ভাই। এসওতে লিটারেচার খেলা দেখিয়েছে 5 মার্কের। এসওতে টোটাল 30 থেকে 35টা প্রশ্ন আপনাদেরকে খেলা দেখিয়েছে, কিন্তু যে 60 থেকে 65 মার্কসে আপনারা খেলা দেখাইতে পারতেন, ওইখানে আপনারা খেলা না দেখে আমি জানি না আপনি পারছেন কিনা, যারা ওই এই 60 থেকে 65 মার্কসের খেলা আপনাদের দেখানোর কথা ছিল, ঠিক আছে, সে আপনারা 60 থেকে 65 মার্কসের খেলা না দেখিয়ে যে প্যাভিলিয়নে ফিরছেন অনেকেই, এটার জবাবটা আসলে কে দিবে? দোষ যদি সব কোচ হাতুরা সিংকে দেন তাহলে তো হবে না। ঠিক আছে। সো ব্যাটিং ট্র্যাকে আপনার কি করতে হবে, কিছু কিছু জায়গাতে তো আপনার আসলে বুঝে শুনে ইয়া করতে হবে। এখন আপনি যদি ওই যে একটা মনে করেন যে ক্রিকেটের ভাষায় বলতে হয়, একটা ব্যাটিং সহায় উইকেটে আপনার প্রথম 15 মিনিটের যে বাউন্স, ওই প্রথম 15 মিনিটের বাউন্সে যদি আপনি আপনার টপ অর্ডার 1 থেকে 5 পর্যন্ত সবাই আউট হয়ে যায়, তাহলে তো আসলে আপনার ধুকতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? সো ওই আপনার 15 মিনিটের যে বাউন্স, ওটা সামলানোর জন্য, ওটা সামলায় নিতে পারলে আপনি এখানে 60 থেকে 65 মার্কস তো আপনার জন্য ছিল, সেটা আপনি কতটুকু করছেন এটা নিয়ে আসলে চিন্তা করতে হবে। আমি আবার আবার বলছি, এসও পরীক্ষা যারা দিচ্ছেন, সিনিয়র অফিসার পরীক্ষা যারা দিচ্ছেন, তারা যারা যারা এই যে 30-35 মার্কের কঠিন প্রশ্ন নিয়ে যারা দৌড়াইতেছেন, তারা সামনের পরীক্ষাগুলোতেও ঢুকবেন যদি না আপনি 60-65 মার্কের যে প্রশ্নগুলো আপনার পারার মতো ছিল, ওগুলো কেন ভুল হয়েছে বা ওগুলো কেন পারেন নাই, এটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস না করেন বা এটা নিয়ে যদি আপনি চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি সামনের পরীক্ষাতেও ঢুকবেন। আমি আবার বলছি, প্রিলিতে আনকমন বা আননোন প্রশ্ন না পারার জন্য ফেল করবেন না, ফেল করবেন জানা বিষয় যেগুলো সবাই পারে সেগুলো না পারার জন্য। ওকে, তাহলে এবার আসেন ম্যাথ থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আসলে কি দেখতে পারি। প্রফিট অ্যান্ড লস, ট্রেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক অ্যান্ড টাইম, পার্টনারশিপ, এগুলো দেখবেন। এই ম্যাথ চ্যাপ্টারগুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনার গতকাল একটা ম্যাথের সেশন হয়েছে, সো আমি ম্যাথ নিয়ে আর ডিটেইলে বলবো না। ঠিক আছে। পরিমিতি এবং ত্রিকোণমিতি মনে রাখবেন। পরিমিতি পরিমিতি আমরা ছোটবেলায় করছি। পরিমিতি এবং ত্রিকোণমিতি এই দুইটা
উপরে খুব বেশি জোর দিচ্ছে কেন জানি এখন। পরিমিতি এবং ত্রিকোণমিতির ম্যাথগুলো খুব ভালো করে করবেন, পরিমিতি এবং ত্রিকোণমিতির ম্যাথগুলো খুব ভালো করে করবেন। এটা ছাড়া এখানে সিম্পল কম্পোনেন্ট ইন্টারেস্ট আছে, পার্সেন্টেজ আছে, পাইপ সিস্টেম যেটা আছে, এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবেন। এখানে দেখেন, এখানে চ্যাপ্টারগুলো সবগুলো চ্যাপ্টারের নাম দেওয়া আছে: এভারেজ, এইচ, নাম্বার সিস্টেম, ইকুয়েশন ফরমেশন, বেসিক অ্যালজেব্রা, মিক্সচার, রেশিও প্রপোর্শন। যেহেতু গতকাল ম্যাথের একটা ওয়েবিনার হয়েছিল, ম্যাথ স্পেশালিস্ট একজন যিনি এই সেশনটা পরিচালনা করেছেন, উনি নিশ্চয়ই আপনাদেরকে ওভাবে করে গাইড করেছেন। কাজে আমি এই বিষয়গুলো তার ডিটেলে বলবো না। আমি ম্যাথের ক্ষেত্রে জাস্ট একটা কথা আপনাদেরকে বলবো, ভাই আজকে থেকে মাথার মধ্যে একটা জিনিস সেট করে নেন, ম্যাথ মানেই রিটেন ম্যাথ। আপনি যদি রিটেন ম্যাথ ভালো পারেন, অর্থাৎ আপনি যদি ম্যাথ হাতে কলমে ডিটেল করতে পারেন, তাহলে আপনি ম্যাথ পারেন। আর যদি আপনি শর্টকাটে ম্যাথ করেন, সেই জায়গাটা থেকে ফিরে এসে ম্যাথ করা শুরু করেন। এখন ম্যাথকেও আপনি কি করতে পারেন, এখানে আমি ধরলাম সর্বোচ্চ আপনার এখানে 15টা চ্যাপ্টার লাগে ম্যাথের জন্য, ধরলাম আমি সর্বোচ্চ 15টা চ্যাপ্টার। 15টা চ্যাপ্টার, হ্যাঁ, তো 15টা চ্যাপ্টার যদি হয়, আপনি 15টা চ্যাপ্টারে সময় দেন না, আপনি 15টা চ্যাপ্টার সময় দেন। আপনি 15টা চ্যাপ্টারে সবগুলো চ্যাপ্টার তো আর ইকুয়ালি বেশি সময় দরকার হয় না, তাই না? সবগুলো চ্যাপ্টার তো ইকুয়ালি বেশি সময় দরকার হয় না। আপনি 3 মাস যেমন ভোকাবুলারির জন্য চ্যালেঞ্জ ভোকাবুলারি সেট করেছেন 3 মাসের জন্য, ঠিক সেভাবে 3 মাসের জন্য আপনি কি করেন, আপনার ম্যাথের যে টোটাল চ্যাপ্টারগুলো আছে 12টা বা 15টা চ্যাপ্টার, এই 12টা বা 15টা চ্যাপ্টারকে 30 দিনে ভাগ করে নেন। এই 30 দিনের মধ্যে, সরি, 90 দিনের মধ্যে ভাগ করে নেন। এই 90 দিনের মধ্যে আপনি ম্যাথটা কি করবেন, একবার শেষ করবেন। এভাবে একটা চ্যালেঞ্জ নেন। এখানে সব ম্যাথ আপনি পারবেন না, খুব স্বাভাবিক, অনেকেই আছেন দুর্বল, তারা কোচিংয়ে যারা ভর্তি হয়েছেন তারা ম্যাথে যিনি পড়াবেন তার কাছ থেকে হেল্প নেবেন। এভাবে করে এগিয়ে যান। তো ম্যাথের জন্য যে দুইটা বইয়ের কথা আমি বলবো, P12 লেকচার বুক ছাড়া আরেকটা হচ্ছে প্রিভিয়াস ব্যাংক রিটার্ন ম্যাথের একটা বই কিনবেন। প্রিভিয়াস ব্যাংক রিটার্ন ম্যাথের যে কোনো বই, যে আপনার প্রকাশনীর বই ভালো লাগে সেটাই কিনতে পারেন। এবং ক্লাসগুলো করবেন অবশ্যই, P2 এর ম্যাথ ক্লাসগুলো করবেন। P2 এর ম্যাথ ক্লাসগুলো করলে যারা ম্যাথে দুর্বলতা, যাদের কাছে বলছেন যে ম্যাথে আমি খুব দুর্বল, আমি পারি না, তাদেরকে একদম বেসিক থেকে ম্যাথ করানো হবে এখানে। বেসিক টু অ্যাডভান্স সবগুলো ম্যাথে এখানে দেখানো হবে। সো আপনি অবশ্যই কোনো ক্লাস মিস করবেন না এবং পরীক্ষা মিস করবেন না। ক্লাস এবং পরীক্ষা নিয়মিত দিলে ম্যাথে আপনার যে দুর্বলতা আছে, আপনার চাইতে আমি আরো বেশি দুর্বল ছিলাম ম্যাথে, ম্যাথে সবল হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। যে যত বেশি প্র্যাকটিস করে সে ম্যাথে তত ভালো। নতুন ক্লাসের কোর্সের সময় কয়টা, এটা P2 থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? P2 থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনাদের এখানে ম্যাথ বস সম্ভবত আপনাদের লাইভটা দেখছে ফেসবুক পেজে, আপনাদের যিনি ম্যাথ আপনাদেরকে গাইড করবেন, আপনাদের লাভ স্যার, উনি হয়তো দেখছেন। উনি, আপনি যদি জানেন, একটু ফেসবুকে লাইভে একজন প্রশ্ন করেছে, ওনাকে পারলে একটু উত্তরটা দিয়ে দিন যে নতুন কোর্সের ক্লাসের সময় আসলে কয়টায়, হ্যাঁ? ওকে, P2 লেকচার বুক। এরপর আসেন সাধারণ জ্ঞান প্রস্তুতি। সাধারণ জ্ঞান প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী মিলে 20 নম্বরের সাধারণ জ্ঞান আসে, হ্যাঁ? তো 20 নম্বরের সাধারণ জ্ঞান আসে। এখানে যে সাধারণ জ্ঞান, হ্যাঁ, আহ, এখানে যে সাধারণ জ্ঞানগুলো, এই সাধারণ জ্ঞানগুলো একটু রিসেন্ট বেসড সাধারণ জ্ঞান হয়, ঠিক আছে? কাজে এখানে আপনার সাম্প্রতিক থেকে প্রশ্ন একটু বেশি আসে বলে সাম্প্রতিকটা একটু বেশি করে গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কি, ঠিক আছে? তো এখানে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অর্থনীতি, ব্যাংক, শিল্প বাণিজ্য, সাম্প্রতিক, এই বিষয়গুলো বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখতে হয়। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এশিয়া, ইউরোপ, পরিবেশ, সংগঠন, খেলাধুলা, সাম্প্রতিক, হ্যাঁ, এগুলো দেখবেন। তারপর হচ্ছে বিভিন্ন মুদ্রার নাম, ঠিক আছে? বা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে এগুলো মোটামুটি দেখতে হয়। সাধারণ জ্ঞান নিয়ে টেনশন করার কিছু নাই, শারিয়ার ভাই সাধারণ জ্ঞান ক্লাস নেবেন, উনি মোটামুটি যেভাবে গাইড করবেন ওভাবে করে পড়াশোনা করলেই সাধারণ জ্ঞান ভালো করতে পারবেন, ঠিক আছে? P2 লেকচার বুক বা বাজারে প্রচলিত ব্যাংক জিকের যে কোনো বই, যারা P2 তে ভর্তি হবে না তারা বাজারে প্রচলিত ব্যাংক জিকে যে কোনো একটা বই নিয়ে ভালো করে 2-3 বার শেষ করবেন। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আবার এখন থেকে পড়া শুরু করে দিয়েন না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে পরীক্ষার 2 মাস আগে থেকে। পরীক্ষার 2 মাস আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, 2 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন। কিছু প্রশ্ন কঠিন হবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে প্রশ্নগুলো কঠিন হবে এগুলো অনেক প্রার্থী পারবে না, এটাই বাস্তবতা। এটা মেনে নিয়ে আপনার কি করতে হবে, এগোতে হবে, ঠিক আছে? ওই যে প্রশ্নগুলো বেশিরভাগ প্রার্থী পারবেন না, ওগুলা না পারার কারণে আপনি প্রিলি ফেল করবেন না। যেগুলো কমন প্রশ্ন সেগুলো যাতে ভুল না হয় সেজন্য আপনার বারংবার বারংবার কি করতে হবে, রিভিশন দিতে হবে। কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে 10 নম্বরের প্রশ্ন থাকে। ইদানিং এর কম্পিউটার প্রশ্নগুলো একটু টাফ হচ্ছে। এটার জন্য আমি যেটা বলবো, বিগত সালের প্রশ্ন অনুশীলন করার পাশাপাশি আপনারা, এখানে কিছু চ্যাপ্টারের নাম আমি দিয়েছি। এই যে চ্যাপ্টারের নাম, এই চ্যাপ্টারের নামগুলো ধরে কিছু ওয়েবসাইট আছে, যেমন এক্সাম ভেদা একটা ওয়েবসাইট আছে, এক্সাম ভেদা এই ওয়েবসাইট থেকে, বা ইন্ডিয়া বিক্স একটা ওয়েবসাইট আছে, ইন্ডিয়া বিক্স একটা ওয়েবসাইট আছে, এক্সাম ভেদা একটা, বিশেষ করে এক্সাম ভেদাটা, এই এক্সাম ভেদা ওয়েবসাইটটা থেকে কিছু প্র্যাকটিস করবেন, রেগুলার কিছু প্র্যাকটিস করবেন আর কি, হ্যাঁ? এই চ্যাপ্টার ধরে ওখানে সার্চ দিলে দেখবেন এক্সাম ভেদা থেকে আপনার হচ্ছে কি কিছু পাবেন। এগুলো মোটামুটি প্র্যাকটিস করতে পারেন, তবে এত পরিশ্রম না করে শুধু বিগত প্রশ্ন পড়লেও চলে। যে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার বিগত থেকে তো এবার কম্পিউটার প্রশ্ন কমন পাইনি, এবারও 2-3টা প্রশ্ন বিগত থেকে ছিল।
আর বাকি যে প্রশ্নগুলো এগুলো আসলে একটু বেশি আনকমন চলে আসে, তার মানে এই না যে প্রত্যেকটা পরীক্ষাতে এরকম কঠিন প্রশ্নই আসবে। কাজে বিগত প্রশ্ন পড়ার কোনো বিকল্প নাই। আপনি এই পরীক্ষাতে বিগত থেকে প্রশ্ন আসে নাই, তার মানে এটা না যে আগামী পরীক্ষাগুলো থেকে বিগত থেকে প্রশ্ন আসবে না। কাজেই প্রথমে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে শেষ করবেন। বা আবার বলছি, বিগত সালের প্রশ্নগুলো যেগুলো সবাই পারবে ওখানে যেন আপনি ভুল না করেন। বইয়ের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্ন সলভ করতে পারেন। একটা কথা, যতদিন পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন না ততদিন দৈনিক 1 ঘন্টা করে বিগত সালের প্রশ্ন, প্রত্যেকদিন একটা করে বিগত সালের প্রশ্ন সলভ করবেন। প্রত্যেকদিন একটা করে বিগত সালের প্রশ্ন, প্রিলি প্রশ্ন সলভ করবেন, দেখবেন আপনি অনেকটুকু আগে যেতে পারতেছেন। এটা ম্যান্ডেটরি টাস্ক। যতদিন আপনার চাকরি হচ্ছে না ততদিন এটা করতে হবে। তাহলে আপনার যেগুলো পড়ছেন সেগুলো চর্চা থাকবে, নতুন নতুন অনেক প্রশ্ন সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং কমন পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারবেন। প্রত্যেকদিন একটা করে বিগত সালের প্রশ্ন সলভ করবেন। প্রিলিমিনারি, আপনারা যারা যেহেতু এটা প্রিলির ওয়েবিনার, এখানে প্রিলি ফেলের সম্ভাব্য কিছু কারণ আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি, এটা একটু দেখেন। প্রিলি ফেলের অন্যতম কারণ, যেটা আমি একটু আগে যেটা বলেছি, অনেক বেশি বই পড়া কিন্তু কোনোটাই সম্পূর্ণ শেষ না করা। আপনি কোনোটাই ভালো করে শেষ করেন না কিন্তু অনেকগুলো বই একসাথে পড়ছেন, তাহলে আপনি প্রিলি ফেল করবেন। কি পড়া উচিত বুঝতে না পারা, আপনি জানেনই না আপনার আসলে কি পড়া উচিত। ঠিক আছে, আপনি জানেনই না কি পড়া উচিত। আপনি ওই যে বললাম, বাজারে গিয়ে এখন অনেক ইংলিশ লিটারেচারের বই কিনে ওগুলো মুখস্থ করা শুরু করবে। 5 মার্ক আগামী পরীক্ষা হয়তো দেখা যাবে 2-3 মার্কের প্রশ্ন আসছে কিনা ডাউট আছে, কিন্তু সে কি করছে, সিংহভাগ সময় দিয়েছে ইংলিশ লিটারেচার। ওই যে আমার 5 মার্কের থেকে আমি পাই নাই, ওই যে আমি যে 30-35 মার্কের পিছনে ছোটা, ওই ছোটার কারণে, অর্থাৎ কি পড়া বুঝতে না পারার কারণে অনেকেই খারাপ করবে। নিয়ম মাফিক পড়াশোনা না করে এলোমেলো পড়াশোনা। আজকে একদিন পড়ছেন, 3 দিন পড়েন নাই, 4 দিন পড়ছেন, চতুর্থ দিন পড়ছেন, পঞ্চম ষষ্ঠ দিন পড়েন নাই, এভাবে নিয়ম মাফিক পড়াশোনা না করে এলোমেলো পড়াশোনা করবেন। নিজের কেরিয়ার সম্পর্কে উদাসীনতা, এই যে আপনারা এখানে এত কষ্ট করে ধৈর্য ধরে অনেকেই ক্লাস করতেছেন, পিটু এর ক্লাস শুরু হলেও আপনারা থাকবেন, কিন্তু দেখা যাবে 2 মাস পরে, 2.5 মাস 3 মাস পরে আপনাদের অনেকেই থাকবে না। কিন্তু যারা পিটু এর আগের ব্যাচগুলোতে যারা কনসিস্টেন্টলি ছিল, শুধু আপনি কেবল এই যে অফিসারের যে লাস্ট রেজাল্ট যেটা হলো, এটাতে পিটু এর কি পরিমাণ প্রার্থী যারা টিকেছে আপনি দেখেছেন। এবং যারা টিকেছে, যারা ফাইনালি চাকরিটা পেয়েছে, প্রায় প্রত্যেকটা প্রার্থীর সাথে পিটু এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, তারা ক্লাস করেছে, তারা পরীক্ষা দিয়েছে, তারা টেলিগ্রাম গ্রুপে সবসময় অ্যাক্টিভ ছিল। এই প্রার্থীগুলোই চাকরি পেয়েছে। অর্থাৎ ধৈর্য, ওই যে বললাম ধৈর্য লাগবে। আপনি যদি ধৈর্য না ধরে, আপনি কি করেন, আপনি যদি ধৈর্য না ধরে একদিন 1 মাস পর্যন্ত ক্লাস করছেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে হলে আপনার মিনিমাম একটা সময়, সেই সময়টা ধৈর্য ধরে আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে। আপনি টাকা দিয়ে পিটুইতে ভর্তি হয়েছেন, আপনি আল্লাহর ওয়াস্তে কোর্সটা পুরোটা কমপ্লিট করেন। এই কোর্স কমপ্লিট না করে যদি আপনি 1 মাস 2 মাস পরে ছেড়ে দেন, আবার 6 মাস পরে গিয়ে আবার আপনার এই কোর্স করতেই হবে। আপনি হয়তো পিটুইতে নাও করতে পারেন, অন্য কোথাও করতে পারেন, কিন্তু করতেই হবে। সো ধৈর্য ধরে থাকেন। নিজের কেরিয়ার সম্পর্কে উদাসীনতায়, যে আপনি জানেন না আপনার চাকরি, দ্রুত চাকরি পাইলে আপনি কেরিয়ারে কত সফল হতে পারবেন, এটা আপনারা অনেকেই জানেন না। এই কারণে আপনি চিন্তা করতে, আমার তো অনেক বয়স আছে, আস্তে ধীরে পড়াশোনা শুরু করবো আর কি, এই চিন্তা ভাবনা। পড়াশোনাকে সেকেন্ডারি অপশন বানিয়ে ফেলা, নিজের অজান্তে পড়াশোনাকে দেখেন তো আপনি সেকেন্ডারি অপশন বানিয়ে ফেলছেন কিনা। টিউশনিতে আপনি যে পরিমাণ সময় দেন, হ্যাঁ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি যে পরিমাণ সময় দেন, ওই পরিমাণ সময় কি আপনি আপনার পড়ার টেবিলে দেন? না, দেন না। এটা এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনি দেন না। কাজে তো আপনি চাকরিটা পাবেন কোথায়? চাকরি পাইতে হলে তো আপনার ওই সময়টা, পড়াশোনাকে ওই সময়টা দিতে হবে, পড়াশোনাকে সম্মান করতে হবে। আগামীকালের জন্য নিরন্তর অপেক্ষা, যে আগামীকাল প্রকৃতপক্ষে অনন্তকালও আসে না। আপনি আগামীকালের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন যে আগামীকাল থেকে শুরু করবো। এই আগামীকাল আপনার জীবন আসলে আদৌ আসছে কিনা এটা নিয়ে ডাউট আছে, আসে নাই, কখনো আসবেও না। আর যেটা আজকে, সেটা আজকে থেকে শুরু করতে হয়। উত্তরণের উপায় কি? এই যে প্রবলেমগুলো বললাম এগুলো সবারই আছে। উত্তরণের উপায় হচ্ছে একই বই অন্তত 2 থেকে 3 বার শেষ করবেন। টার্গেট বেস পড়াশোনা করবেন। টার্গেট বেস পড়াশোনা মানে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার টার্গেট ধরে যে বললাম 30 দিনে, 60 দিন, 90 দিনে আপনি কি করবেন, ভোকাবুলারি শেষ করবেন। এভাবে করে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে টার্গেট ধরে ধরে পড়াশোনা করেন, তাহলে দেখবেন পড়াশোনা হচ্ছে। আদারওয়াইজ পড়াশোনা হবে না। নিয়মিত পড়াশোনা করেন, একদিন প্রত্যেক দিনই পড়াশোনা করেন, কিছু না কিছু পড়েন, কারণ একদিন পড়েন 5 দিন পড়েন না, এভাবে করে আসলে পড়াশোনা আগাবে না। কিছু কথা, এটা সব প্রত্যেকটা ক্লাসেই বলি, আজকেও বলছি, জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি আমার সেশনটা এতক্ষণ শুনলেন, আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, আপনি চাইলে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিতে পারেন। সব কিছু আপনার। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনিও হয়তো ভালোই বুঝেন, ভালোই জানেন, কিন্তু এতটুকু বলতে পারি, আপনি আপনার লাইফটা গড়তে যেমন পারেন, ভাঙতেও পারেন। কিন্তু আপনার লাইফে আপনার অজান্তে, আপনি হয়তো জানেনও না, আপনি হয়তো রিয়েলাইজও করতে পারছেন না, কিছু মানুষ কিন্তু আপনাকে ঘিরে স্বপ্ন দেখছে। সময় থাকতে তাদের সেই স্বপ্নটার মূল্যায়ন করুন, সময় থাকতে তাদের সেই স্বপ্নটার যথাযথ সম্মান করুন, সময় থাকতে সেটা অনুধাবন করুন। কারণ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের কত ফোর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, আজকে যেটা আপনি, আজই যে সময়গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা, আসিবে না আর। ছোটবেলায় আমার মা এই কবিতাটা প্রায়শ বলতো, আমি যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে শুরুতে পড়তাম, কি বিরক্ত লাগতো কবিতাটা শুনতে। আমার মা এই কবিতাটা বললে কি যে বিরক্ত লাগতো, কিন্তু আজকে বুঝতে পারি এই কবিতাটা আসলে মর্মার্থটা কতটা তীব্র।
ঠিক আছে? আজ আমি আবার মানে আমার মার কথা খুব মনে পড়তেছে, এই ইয়াতে আপনাদেরকে বলি, এই যে আজি যে সময়গত হইল তোমার, আসিবে না পূর্ণতাহা, আসিবে না আর। আপনি যে এই যে 24 সাল ভিত্তিক পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে চাকরি যদি না হয় তাহলে 24 সালে যারা জয়েন করবে তারা আপনার আজন্ম সিনিয়র হয়ে থাকবে, আপনি যদি ব্যাংকে আসতে চান। কাজেই এই জন্যই বললাম, আজি যে সময়গত হইল তোমার, আসিবে না পূর্ণতাহা, আসিবে না আর। তাই বলি বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। ভালো থাকবেন সবাই। The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. Break a leg. Thank you so much. কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আজকের সেশন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।